রাত ১টা। গভীর ঘুমে আচ্ছন্ন গ্রামের মানুষগুলো। কয়েকটা বড় বাড়ির সামনে এলইডি লাইট জ্বলছে। শীতের তীব্রতায় রাস্তার পাশে কুকুরগুলো জড়সড় হয়ে শুয়ে আছে। চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে। এর মাঝে হেঁটে চলেছে একজন মানুষ। অবশ্য তাকে মানুষ বলল ভুল হবে। সবাই তাকে দেখে ভয় পেল। ভয় পায় না জোয়াদ সর্দার। জোয়াদ সর্দার আরবকে হিংস্র থেকে হিংস্রতা বানিয়েছে। আরবের পুরো নাম আরব চৌধুরী জয়। আরব চৌধুরী জোয়াদ সর্দারের কাছে যেতেই জোয়াদ সর্দার বলে উঠল, একটা কথা কি জানো? হারিয়ে যাওয়া সূর্যকে 12 ঘন্টা পরেই ফিরে পাওয়া যায়, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাসকে সারা জীবন অপেক্ষা করলেও ফিরে পাওয়া যায় না। আমি যে তোমাকে বিশ্বাস করি না এমনটা নয়, আমি তোমাকে অনেক বিশ্বাস করি, আর তুমিও আমাকে। সিংহ এবং কুকুর দুইটাই জন্তু। এদের টেম্পারেচার ঠিক রাখতেই আবার কোনো মায়ের সন্তান পোষে এটাকে। তাই সঠিক মানুষ যেটা পারে, জন্তু সেটা পারে না। আশা করি বুঝতে পারছেন। আরও একটা কথা কি জানেন? আওয়াজ দূরে না গেলেও সিংহের গর্জন খুব ভয়ঙ্কর, আর কিছু কুকুরের ডাক বহু দূর শোনা যায়, যা শুনতেও খুব বিরক্তকর। আসলে সিংহ অনেক ঠান্ডা মাথার শিকারী, আর বাড়ির সীমানা পর্যন্ত কুকুরের বাহাদুরি। আমি কুকুর নই, আমি সিংহ। আপনি আমাকে বিশ্বাস করবেন কি না এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। বিশ্বাস শব্দটা আসে হৃদয় থেকে, আর হৃদয়ের ধূপপোকানি শব্দটাও জানান দেয় আতঙ্কের অপর নাম আরব চৌধুরী জয়। জয় নামটা শুনে জোয়াদ সর্দারের মনে পড়ে যায়। এই নামটা কোথাও শুনেছে সে, কিন্তু কোথায় শুনেছে ঠিক মনে করতে পারছে না সে। মনের মধ্য থেকে সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে একটা হাসি দিয়ে বলে উঠল, আচ্ছা বাদ দাও, তোমার চারপাশে শত্রু ছড়িয়ে আছে। সুযোগ পেলেও ওরা তোমাকে ছাড়বে না। আমি জানি তুমি সবসময় মাথা ঠান্ডা করে সবার সাথে খেলতে পছন্দ করো, তবুও তুমি তোমার চারপাশটা একটু নজর রেখো। কথাগুলো বলে জোয়াদ সর্দার সিগারেট টানতে শুরু করে। আর জোয়াদার সর্দারের দিকে তাকিয়ে জোরে হাসি দিয়ে একটা সিগারেট জ্বালালো আর বলতে শুরু করলো, যেদিন প্রমাণিত হবে মানুষের চেয়ে সিগারেট বেশি ক্ষতিকর, কথা দিলাম সেদিন আমি নিজেই সিগারেট খাওয়া ছেড়ে দেব। সময়ও আরব চৌধুরী জয় কখনো অপেক্ষা করে না। কলম দিয়ে দুইটি লাইন লেখা অনেক সহজ, বাস্তবে মোকাবেলা করাটা অনেক কঠিন। খেলার জগতে খিলাড়ি সমানে সমানে হলে খেলতে আনন্দ লাগে। সিংহ কখনো শিয়ালের সাথে খেলে না। বা তোমার কথা শুনলেই কেমন জানি একটা শান্তি অনুভব হয়। তোমার কথা বলার স্টাইল দেখে শত্রুপক্ষ প্রথমে ভাববে, একটু পরে বুঝবে, এরপর কিছু করার চিন্তা ভাবনা করবে। ঠিক ওদের কিছু করার আগেই তুমি ট্রিগার চেপে দিবে। কেউ বুঝবে, কেউ বিদায় নিবে। তোমার বুদ্ধি আমার শক্তি, দুইটা নিয়ে রক্তে রঞ্জিত শহর রক্ষার্থে প্রাণ দিব শত্রুপক্ষের অগণিত শত্রু। জোয়াদ সর্দার থেমে যায়। পকেট থেকে নোকিয়া মডেলের ছোট্ট ফোনটা বের করে রিসিভ করে কথা বলতে শুরু করে। কথা বলতে বলতে একটা রুমের মধ্যে চলে যায়। আর চেয়ারে বসে মুচকি মুচকি হাসছে আর মনে মনে ভাবছে, যত বেশি শত্রু তৈরি হবে তত বেশি সাহস বৃদ্ধি পাবে। শত্রুই যদি মোকাবেলা না করতে পারি, যোদ্ধা হব কেমনে? জোয়াদ সাহেব কথা শেষ করে আরবের সামনে বসে সিগারেট টানতে লাগলো। হাতের জ্বলন্ত সিগারেট শেষ না হতেই বলতে শুরু করলো, প্রতিশোধের কোনো মেয়াদ নেই, তাই আক্রমণ যে কোনো সময় হতে পারে। নিজের উপর এতটুকু ভরসা আছে, যে জায়গায় মানুষ আমার সঙ্গ দিবে না, ওই জায়গায় একা দাঁড়ানোর ক্ষমতা আমি আরাফ রাখি। আমার মস্তিষ্ক আর পিস্তলের ট্রিগার সবসময় সময় সুযোগ বুঝেই চলে। রক্তের নেশায় মস্তিষ্কের আগুন বারবার জ্বলে ওঠে, আরও জ্বলে ওঠে আপন মানুষের দেওয়া প্রতিটা কথার বুলেট, যারা সবসময় কথার মাধ্যমে আমাকে বারংবার হত্যা করেছে। কথাগুলো বলার সময় আরফের চোখে ছিল বিষাক্ত দানবের চাহনি, আর ছিল কয়েক ফোঁটা পানি। ছেলেটা আসলেই বিষাক্ত দানবে রূপান্তরিত হয়েছে। আরফ সেখান থেকে চলে যায়। অন্যদিকে সিয়ামের সাথে কলেজ ক্যাম্পাসে একটা মেয়ের সাথে ঝামেলা হয়। সিয়াম কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে তানহা চৌধুরীর সাথে ধাক্কা লাগে। সিয়াম কিছু বলার আগেই তানহা সিয়ামের গালে সজোরে কয়েকটা থাপ্পড় মারে।
সিয়াম আবার কিছু বলতে গেছে, আবার তানহা নামের মেয়েটা আরও কয়েকটা থাপ্পড় মারে। এরপর মেয়েটা বলতে শুরু করে। ওই কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে আমাকে ধাক্কা দেওয়ার? তুই জানিস না আমি কে? আমার বাবা এই কলেজের সভাপতি। তুই আমাকে সম্মান না দিয়ে কেন কলেজ গেট অতিক্রম করলি? এবার আর সিয়ামের বুঝতে বাকি রইল না কেন তাকে এভাবে মারধর করলো। সিয়ামকে থাপ্পড় মারার কারণে ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। ডান হাতের আঙ্গুল দিয়ে রক্ত মুছিয়ে নিয়ে সজোরে একটা থাপ্পড় মারে তানহাকে। পাশ থেকে আভা তানহার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে। কী রে তানহা, তোর বাবা এই কলেজের সভাপতি হওয়া সত্ত্বেও তোকে এভাবে থাপ্পড় মারার সাহস হয় কী করে? আর তাছাড়া এই কলেজে তোর একটা সম্মান আছে। আজ তুই চুপ করে থাকলে এরপর কেউ তোকে আর সম্মান করবে না। আর এই কলেজে আমি আসার পর তুই ওয়াদা করেছিলি এই কলেজে যতদিন থাকবো তুই সহ আমার বন্ধুবান্ধব সবাই মিলে নতুনদের র্যাগ দেব। তাহলে কি এই ছেলের জন্য আমাদের দেওয়া ওয়াদা ভঙ্গ করবি? আভার কথায় তানহা আরও রেগে যায়। রেগে গিয়ে সিয়ামকে থাপ্পড় মারতে গেলে সিয়াম তানহার হাত ধরে আবার থাপ্পড় মারে। এবার তানহা সিয়ামের থাপ্পড় সামলাতে না পেরে পড়ে যায়। পুরো কলেজের ছেলেমেয়ে তানহার দিকে তাকিয়ে আছে। তানহা পড়া থেকে উঠে তার বাবা মঈন সাহেবকে কল করে। বাবা, এক ছোট লোকের বাচ্চা কলেজের সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছে। তুমি কিছু করবে? না, আমাকেই কিছু করতে হবে। আর আমাকেই যদি কিছু করতে হয় তাহলে বুঝতেই পারছো আমি কি করতে পারি। মারে, তুই মাথা ঠান্ডা করে বিষয়টা আমি দেখছি কি করা যায়। না বাবা, ওই ছেলেকে উচিত শিক্ষা না দেওয়া পর্যন্ত আমার মাথা ঠান্ডা হবে না। যা করার 10 মিনিটের মধ্যেই করতে হবে। সিয়াম এই কলেজে আজকেই এসেছে আর এসে ঝামেলায় জড়িয়ে পড়েছে। সিয়াম কলেজের বড় ভবনের সামনে যেতেই নূর বলে উঠল। ভাই, তুমি কে আমি জানি না, তবে তুমি আজ কলেজ থেকে চলে যাও, নয়তো অনেক বড় ঝামেলা হয়ে যাবে। তুমি জানো না ওর বাবা এই কলেজের সভাপতি, ও যা বলে তাই করে। আমি জানি ওর বাবা এই কলেজের সভাপতি, আমি জেনেই ওকে থাপ্পড় মেরেছি। আরে ভাই, তুমি নিজের জীবন হারাবে? তুমি জানো না ওর বাবা এই শহরের মাফিয়ার মধ্যে একজন, যেমন বাবা তেমন মেয়ে। নূর আরিফ এদের কথা শুনে সিয়াম কিছুই বলে না। ক্লাসরুমে গিয়ে পকেট থেকে ফোন বের করে একটা মেসেজ দেয়। অন্যদিকে মহিন সাহেবের লোকজন গাড়ি নিয়ে কলেজে প্রবেশ করে। সিয়াম তখনও ক্লাসরুমে বসে আছে। যার নামের একটা মেয়ে দৌড়ে ক্লাসরুমে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে। ভাই, তুমি পালিয়ে যাও, নয়তো ওরা তোমাকে মেরে ফেলবে। তুমি পালিয়ে যাও। যারার কথা শুনে সিয়াম ব্যাগ রেখে বাইরে বের হয়ে আসে। একটা ছেলে সিয়ামের দিকে এগিয়ে যেতেই পিছন থেকে মঈন সাহেব বলে উঠল। এই তোরা থাম। মঈন সাহেবের কণ্ঠ শুনে ছেলেটা থেমে যায়। মঈন সাহেব ছেলেটার কাছে গিয়ে ছেলেটার গালে 2টা থাপ্পড় দিয়ে বলে। তোরা কার গায়ে হাত তুলতে যাচ্ছিস? ওই ছেলের শরীরে একটা ফুলের টোকা পড়লে তুই আমি কেউ বেঁচে থাকবো না। জলদি ছেলেটার কাছে গিয়ে মাপ চেয়ে নে। আর তানহা, তোমাকে আমি শেষবারের মতো বলে দিলাম, যার তার সাথে আর কখনো ঝামেলায় জড়াবে না তুমি। কিন্তু বাবা, ওই ছেলে সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছে, আর তুমি কি না? মেয়ের কথা শুনে মঈন সাহেব মেয়েকে একটা থাপ্পড় দিয়ে বলে। তোকে বলেছি না যার তার সাথে ঝামেলা না করতে। কথাগুলো বলেই মঈন সাহেব মেয়েকে নিয়ে কলেজ থেকে চলে যায়। যারা নূর আরিফ সিয়ামের কাছে গিয়ে জিজ্ঞেস করে। আসলে ভাই, আপনি কে? তানহা যাকে ধরে তার জীবন বরবাদ করেই ছাড়ে, আর আপনি তাকে মারার পরও তার বাবা পর্যন্ত কলেজে এসে তার মেয়েকে থাপ্পড় মেরে বাসায় নিয়ে চলে যায়। বলেন না ভাই, আপনি কি? ওদের কথার জবাব না দিয়ে সিয়াম আবার ক্লাসরুমে চলে যায়। অন্যদিকে তানহা তার বাবাকে বারবার বলছে। বাবা, তুমি ওই ছোট লোকের জন্য আমাকে সবার সামনে মারলে। কে ছিল ওই ছেলেটা? আমাকে বলো বাবা। ওই ছেলেটা সাধারণ কেউ নয়। যার সাথে তুমি ঝামেলা করছো তার বন্ধু চাইলে তোমাকে আমাকে, এমনকি এই শহরের বড় বড় মাফিয়া উঠে বসে, যার একটা ফোন কলের মাধ্যমে দেশ এবং দেশের বাইরের বড় বড় মাফিয়া ভয় পায়। যদি শান্ত মস্তিষ্ক একবার অশান্ত হয়ে যায় তাহলে কোনো রকম সতর্ক সংকেত ছাড়া ভয়াবহ দেখতে হবে মাফিয়া জগতে। মাফিয়া জগতের সবচেয়ে আতঙ্কের নাম ছিল জয়। জানি না হঠাৎ 8 বছর পর কেন তার আবির্ভাব হলো। মঈন সাহেব কথা শেষ না করতে চোখের সামনে ভেসে ওঠে 8 বছর আগে সেই রাতের কথা। সেই রাতের নির্মম ঘটনা চোখের সামনে ভেসে উঠলেই কেঁপে ওঠে সমগ্র মাফিয়া জগতের কলিজা। কি ঘটেছিল 4 বছর আগে? চলুন একটু পিছনে ফিরে দেখা যাক কি ঘটেছিল। সেদিন ছিল 2017 সালের 11ই
ফেব্রুয়ারি। জয়ের বাবা মা, ছোট বোন, এমনকি তার সবচেয়ে কাছের বন্ধু বাঁধনকে জয়ের চোখের সামনে খুন করে। পরে জয়কেও গুলি করে। এরপর তাকে কবর দেওয়া হয়। আমি বুঝতে পারছি না সেদিনের জয় বেঁচে থাকে কি করে। আর যদিও সে বেঁচে থাকে, অনেক ভয়াবহ মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে জয়কে। কিন্তু বাবা, তুমি চাইলেই তো সিয়াম নামের ছেলেটাকে সেখানেই শেষ করে দিতে পারতে। তুমি সেটা না করে আমাকে সবার সামনে অপমান করে বাসায় নিয়ে আসলে। তানহার কথা শুনে মহিন সাহেব হাসতে শুরু করে। হাসি থামিয়ে সিগারেটের লম্বা টানে যেন মহিন সাহেব বড় নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলো। মাফিয়া শহরে বিক্ষোভ আসবে যদি দুই পক্ষের মধ্যে এক পক্ষ শক্তিশালী হয়, আর বিক্ষোভটা হয় শক্তিশালী পক্ষ থেকে। 4 বছরের পুরনো শত্রুতা যদি জেগে ওঠে, বুঝতে হবে দুর্বল থেকে অনেক শক্তিশালী হয়েই ফিরে এসেছে। খেলার মাঠ ছোট হলেও শক্তি যোগায় সাধারণ পাবলিক আমার হাতে থাকলে সময়ের ব্যবধানে অস্তিত্ব বিলীন হতে পারে আমাদের। তাই শান্ত মস্তিষ্কে একজন একজন করে শত্রুপক্ষকে শেষ করতে হয়, আর সেটা করতে হবে শত্রুপক্ষের দুর্বল পয়েন্ট বুঝে। মঈন সাহেবের কথার ধরন দেখে মনে হয় সে অনেক বড় মাপের খেলোয়াড়। মঈন সাহেবের কথার প্রতি উত্তরে তানহা কিছুই বলে না, কারণ তানহা বুঝতে পারছে তার বাবা মঈন সাহেব সুস্থ মস্তিষ্কের গেম খেলে এই পর্যন্ত এসেছে। অন্যদিকে আরাফ জোয়ারদার সর্দারের সামনে বসে আছে। জোয়াদ সর্দার তিক্ত দৃষ্টিতে আরাফের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলে ওঠে, আরাফ, তোমাকে আমি অনেক কাছ থেকে দেখেছি, চিনেছি। আমি জানি তুমি শত্রুদের সাথে নিপুণভাবে তোমার কাজ শেষ করেই বেরিয়ে আসো। আরও একটা কথা, এই জগতে তুমি কখনো নারীকে বিশ্বাস করবে না। ধর্ষিত হওয়া পুরুষও একদিন নিজেকে গুছিয়ে নিতে পারে, কিন্তু মস্তিষ্ক ধর্ষণ হওয়া নারী কখনো নিজেকে গুছিয়ে নিতে পারে না। ঠিক বলেছেন জোয়াদ সাহেব। হাতে থাকা জ্বলন্ত সিগারেটের ধোঁয়া যেমন ধরে রাখা যায় না, ঠিক তার থেকেও কঠিন আপনার মাইন্ড স্টাইল। তবে আপনার একটা কথা মনে আছে কিনা আমি জানি না, আপনিই বলেছিলেন আজ থেকে 7 বছর আগে। কথাটা আপনার মনে না থাকলেও আমার মনে আছে। মানুষকে বিশ্বাস করতে নেই। মানুষ কবরে মাটি দিয়ে এসেও স্বার্থের আলোচনা করে। আমি কোনো মহাকাব্যে রচিত রচনা নই। আমাকে স্বার্থের জন্য কাছে রাখবেন। সবার মাইন্ড স্টাইল যেমন এক নয়, আমিও তার বিপরীত নই। আরাফের কথায় জজ সাহেব ডান হাতের বৃদ্ধ আঙ্গুল নাড়াতে থাকে আর আরাফের কথার মানে খুঁজতে থাকে। জজ সাহেবের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আরাফ চলে যায়। জজ সাহেব মনে মনে ভাবতে থাকে, 7 বছর আগের কথাটা আমি বলেছি, অথচ আমার মনে নেই। কিন্তু কে এই ছেলে যে এত কিছু জানে আমার বিষয়? কিন্তু কে এই ছেলে? জজ সাহেব ভেবেই চলেছে। অন্যদিকে আরিফ কাকে যেন ফোন দিয়ে বলতে থাকে, আমি না আসা পর্যন্ত একটা ফুলের টোকাও তার শরীরে দিবি না। ওকে আমার পুরনো গেস্ট হাউসে নিয়ে যা, আর তাকে ভালো করে আপ্যায়ন কর। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আরিফ বাইক নিয়ে পুরনো গেস্ট হাউসে চলে যায়। সেখানে গিয়ে একটা চেয়ারে বসে। অপর প্রান্তে বসে থাকা লোকটি আরিফকে দেখে উঠে দাঁড়ায় আর থতমত খেয়ে বলে, আরে তুই? রে দোস্ত, আমাকে দেখে তুই এমন করে দাঁড়িয়ে গেলি কেন? দোস্ত, আমাকে ক্ষমা করে দে। আমি অনেক বড় ভুল করেছি তোদের সাথে বেইমানি করে। আমি হাল ছেড়ে দেওয়া মানুষ নই, আমি গল্প পাল্টে দেওয়া মানুষ। সিংহাসন আমার লক্ষ্য নয়, আমি নিজেই এক চলন্ত সাম্রাজ্য। আমাকে যারা দুর্বল ভাবো তারা একটা কথা মাথায় রেখো, শয়তান সঙ্গ দিই কিন্তু দেখা দেয় না। আমাকে মারতে হলে একেবারে মেরে ফেলতে হবে, আর যদি আমি বেঁচে যাই শত্রুপক্ষদের জীবন নষ্ট করে দিব। কথাগুলো বলেই আরিফ আফাজের কাছে যায়। আফাজ সোফায় বসে পড়ে। কয়েকজন আফাজকে ধরে বাগানবাড়ির দিকে নিয়ে যায়। আরিফ বিদেশি একটা নাইফ বের করে জোরে হাসতে শুরু করে। আরিফের এমন হাসি দেখে আফাজ আরিফের পা জড়িয়ে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, দেখ ভাই, আমি লোভে পড়ে এত কিছু করেছি। ওই দিন তোদের সাথে এমনটা না করলে ওরা আমাকে আফাজের কথা শেষ না হতেই একটা গুলি এসে আফাজের মাথার পিছন থেকে লেগে কপাল দিয়ে বেরিয়ে যায়। আফাজ হুমড়ি খেয়ে মাটিতে পড়ে। আরিফ সহ তার লোকজন এদিক ওদিক ছড়িয়ে পড়ে কাউকে খুঁজে পায় না। তার কয়েক মিনিট পর সেখানে সে আফাজের মৃতদেহ সেখানে আর পায় না। এই বিষয়টা আরও ভয় বাড়িয়ে তোলে আরিফকে। আরিফের সাথে থাকা জিম নামের একটা ছেলে বলতে লাগলো, ভাই, এটা কি করে সম্ভব? মাত্র 1 মিনিটে? না, আমার মাথায় কিছুই কাজ করছে না।
আমিও বুঝতে পারলাম না এটা কি করে সম্ভব। আমার টার্গেট কখনো মিস হয় না। আর আজকে কে বা কারা আমার সামনে থেকে আমার শিকারকে কেড়ে নিয়ে চলে গেল। যে আমার শিকার উঠিয়ে নিয়ে গেছে তাকে আমি কুকুরের মতো করে মারবো। আরিফ পকেট থেকে ফোন বের করে দেখে আননোন নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। মেসেজটা দেখে একটা মুচকি হাসি দিতে লাগলো আরিফ। মেসেজটা এমন ছিল, বিচার যখন নিজেকেই করতে হবে, নো কম্প্রোমাইজ, লাউড অ্যান্ড ক্লিয়ার। আবর্জনা রেখে পরিবেশ দূষিত করার কোনো প্রয়োজন নাই। মেসেজের ধরনটা ভিন্ন হলো বুঝতে বাকি রইল না কে হতে পারে। আরিফ একটু সাইডে গিয়ে কাউকে ফোন করে, দোস্ত, হয়তো আমাদের লড়াই নামার সময় এসে গেছে। আমি পলাশ এসে গেছে, এমনকি আমার সামনে থেকে ওরা আফাজকে উড়িয়ে নিয়ে গেছে। যার জন্য আমার জীবন ধ্বংস হয়েছে তাকে আমি ধ্বংস করে দেশ ছাড়া করব। কারণ আমার শান্ত মস্তিষ্ক যে অশান্ত করে দিবে, তারে শান্তি দিলে আমার যে পাপ হবে। আমি জানি তোকে যে একটা আঘাত করবে তুই তাকে 1000টা আঘাত ফিরিয়ে দিবি, সময় সুযোগ বুঝে। তোর মাইন্ড স্টাইল আর কিছু মানুষের নিকৃষ্ট মন যেন সব কিছু ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। আরিফ কল কেটে দিয়ে জোরে হাসতে শুরু করে আর বলে, মুচকি হাসি আর দীর্ঘশ্বাসই যথেষ্ট সব পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। আরিফ চুপচাপ দাঁড়িয়ে আছে। আরিফের পাশ থেকে জিম আরিফের সামনে এসে বলে উঠল, ভাই, এখানে আমি সহ সবাই অবাক হলেও আরও অবাক করতে ওরা আরও একজনকে উঠিয়ে নিয়ে গিয়েছে। তুই কার কথা বলছিস? তার মানে ওরা? জি ভাই, ওরা প্রফেসর জাহিদকে উঠিয়ে নিয়ে গিয়েছে। শুনেছি জাহিদ চাচাকে ওরা খুব মেরেছে। এখন যদি জাহিদ চাচা সব সত্যি কথা বলে দেয়। এরপর সাথে সাথে আরিফ জাহিদ চাচার বাড়িতে চলে আসে। এসে দেখে চাচার হাতের একটা আঙ্গুল একটা রুমের মধ্যে পড়ে আছে। এতে আর আরিফের বুঝতে বাকি রইল না ওর চাচার সাথে কেমন আচরণ করবে। অপরদিকে চাচাকে একটা চেয়ারে বেঁধে রেখেছে, মাথায় কালো কাপড় দিয়ে বাঁধা। জীবন সিগারেট টানতে টানতে চাচার কাছে আসে। কালো কাপড় বাঁধা অবস্থায় চাচার গাল বরাবর জোরে একটা থাপ্পড় মারে। সাথে সাথে চাচার ঠোঁটের কনি দিয়ে রক্ত বের হচ্ছে। জীবন ইশারা করলে একজন এসে চাচার মাথা থেকে কালো কাপড় খুলে দেয়। জীবন কিছু বলার আগেই আফাজ এসে বলে উঠল, চাচা ভালোই ভালোই বলে দেন না জয় আসলে কে। জয়, আরিফ, তোমরা তিনজনই ছিলে বন্ধু। ওর বিষয়ে আমার চেয়ে তোমাদের ভালো জানার কথা। চাচা বলতে তো আপনাকে হবেই, আর আমি যদি ওর বিষয়ে এত কিছু জানতাম তাহলে কি আর আপনাকে শুধু শুধু কষ্ট দিয়ে উঠিয়ে নিয়ে আসতাম। আপনি ঠিকই বলেছেন চাচা, আমরা তিনজনে একে অপরের বন্ধু হলেও জয়ের আসল পরিচয় কি, সে কেন মাফিয়া জগতের সবচেয়ে নিকৃষ্ট কেন হলো, এসব নিয়ে কখনোই আমাকে বলতো না। আর আমি এটুকু শুনেছি আপনি জয়কে ছোট থেকে আপনার কাছে রেখেছেন। আর জয়ের সাথে আমার পরিচয় হয় কলেজে গিয়ে। কলেজে যাওয়ার আগ পর্যন্ত আমি জয়কে জানতাম না, এমনকি আরিফকেও জানতাম না। আর যখন জানতে আগ্রহ হলাম ঠিক তখন জয় হারিয়ে গেল। ও সরি চাচা, জয়কে মেরে ফেললাম আমরা। কিন্তু কী কারণে জয় আরিফ বেঁচে গেল আমি জানি না, তবে এবার তাকে বাঁচতে দেব না, এটা গ্যারেন্টি চাচা। আমি জানি আপনি এত সহজে বলবেন না চাচা, একটু ওইদিকে তাকিয়ে দেখবেন। আমি জানি আপনি আপনার জীবনের মায়া করবেন না, এই জন্য আপনার একমাত্র মেয়ে নাবিলের জন্য হলেও যে আপনাকে বলতে হবে চাচা। বাবা, ওরা আমাকে বেঁধে রেখেছে, আমার অনেক কষ্ট হচ্ছে বাবা। আমি বলছি বাবা, তোমরা আমার মেয়েকে ছেড়ে দাও, আমি সব বলবো। এরপর জাহিদ চাচার কথা মতো নাবিলাকে ছেড়ে দেয়। নাবিলা এক দৌড়ে বাবার কাছে সে কান্না করতে করতে বলতে থাকে, তোমরা আমার বাবাকে ছেড়ে দাও, আমার বাবা কিছুই জানে না। নাবিলা কথাগুলো বলতেই পাশ থেকে আফাজ ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, সুন্দরী, তুমি বললে তো হবে না, তোমার বাবা সব জানে। আর তুমি যদি চাও তাহলে তুমি আমাদের আনন্দ দিয়ে তোমার বাবাকে নিয়ে যেতে পারো। তোমার রসালো যৌবনের আগুনে আমি যে পুড়িয়ে যেতে চাই সুন্দরী। আমি কথা দিচ্ছি, আমি সব বলবো। তোমরা আমার মেয়ের ক্ষতি করো না প্লিজ। চাচা, আমি কথা দিচ্ছি আপনার মেয়ের কোনো ক্ষতি হবে না যদি আপনি সব কিছু বলেন। আর যদি না বলেন তাহলে আমি সব বলছি, তবু আমার মেয়েকে ছেড়ে দাও। এরপর ওরা নাবিলাকে ছেড়ে দেয়। এরপর জাহিদ চাচা বলতে শুরু করে, জয় কেন এই শহরে এসেছে এটা প্রথমে না জানলেও পরে বুঝতে পারলাম ওর আসার কারণ কি ছিল। মাঝ থেকে বললে তুমি হয়তো বুঝতে পারবে না, শুরু থেকেই বলতে হবে। আমি একদিন একটা ছোট্ট হোটেলে বসে খাবার খাচ্ছিলাম, আমার পাশে ছোট্ট একটা ছেলেও বসে খাচ্ছিল।
ঠিক তখন একটা আধা বয়সী মহিলা আসে, এসে ওই হোটেলের মালিকের কাছে কান্না করে বলতে শুরু করে। ভাই, আমার ছেলে 2 দিন ধরে খুব অসুস্থ ছিল, এই জন্য আমি কাজে আসতে পারিনি। আমার ছেলেটার গা জ্বরে পড়ে যাচ্ছে। ভাই, আপনি আমার কাজের টাকাটা দিয়ে দেন না, আমার ছেলেকে চিকিৎসা করাবো। কানের কাছে ভ্যান ভ্যান না করে শর্ত, হোটেলে অনেক কাস্টমার আছে, কালকে কাজে এসে টাকা নিয়ে যাস, যা এখান থেকে। কথাগুলো বলেই মহিলাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর আমার পাশে থাকা ছেলেটা খাবার শেষ করে হাত ধুয়ে নেয়। এরপর হোটেল মালিকের কাছে গিয়ে ড্রয়ার থেকে টাকা উঠিয়ে নিলে হোটেল মালিক ছেলেটার হাত চেপে ধরে। এরপর হোটেল মালিকের হাতে চাকু দিয়ে আঘাত করে। হোটেল মালিক তার কর্মচারীদের বললে তাদেরকেও চাকু দিয়ে আঘাত করে। এরপর ছেলেটা টাকাগুলো নিয়ে ওই মহিলার কাছে এসে বলে, এই সমাজে অধিকার ছিনিয়ে নিতে হয়। একটা কথা মাথায় রাখবেন, যোগ্যতার চেয়ে বেশি দাম দিলে রাস্তার কুকুরও নিজেকে সিংহ দাবি করে। আপনার অধিকার আপনাকেই আদায় করে নিতে হবে। দরকার হলে এমন জানোয়ারকে 1000 বার ধ্বংস করতে হবে। এরপর ছেলেটার যাওয়ার দিকে সবাই তাকিয়ে থাকে। তখন মহিলাটি বলে উঠল, তোমার নাম কি রে বাবা? এমন একদিন আইব কাউরে তোমার নাম বলার দরকার হইব না। তুই একদিন এই মাটিতেই রাজত্ব করবি। রাজত্ব জয় করতে রাজা নয়, সিংহ হতে হয়। নিজের হক আদায় করতে হলে কখনো কারো কাছে হাত পাতবে না, নিজেকেই আদায় করতে হয়। এরপর থেকে নিজের হক নিজেই আদায় করা শেখো। কিন্তু ওই সময়ও জানতো না কোন মাটিতেও রাজত্ব করবে। এই অলরেডি রাজত্ব করে যাচ্ছে মাহিন সাহেব। সে চাইলে এই মাটিতে অনেক কিছুই করতে পারত। ওই সময় যদি ওসহ তার লোকদের চাইতো, তাহলে এই শহরের নামটাই পরিবর্তন করে ফেলতে পারত। এই শহরে অলিখিত বাদশাহ মাহিন সাহেব। কেউ সাঁতার জেনে নদীতে ঝাঁপ দেয়, আবার কেউ সাঁতার না জেনে নদীতে ঝাঁপ দেয়। যারা সাঁতার জেনে নদীতে ঝাঁপ দেয় তাদের নিশানা থাকে রক্তের, আর যারা সাঁতার না জেনে নদীতে ঝাঁপ দেয় তাদের মেরে ফেলা হয়। একদিন একটা ছেলে তা না জেনেই তার লোকদের মেরেছিল। এরপর মাহিন সাহেবের লোক ছেলেটাকে উঠিয়ে নিয়ে যায়। কিছু সময় পর মাহিন সাহেবও আসে আর বলে, আমিও একদিন তোর মতো করে ভাবতাম জীবনে মেহনত করলেই জীবনে সফলতা আসবে, কিন্তু আস্তে আস্তে আমি বুঝতে পারি পয়সাওয়ালা লোক এসব ইমানদারির কথা বলে গরিবের উপর সব বোঝা চাপিয়ে দেয় আর সাধারণ মানুষদের ঠকায়। রিয়েল এস্টেটের বাজার যখন আকাশচুন্নি, তখন মাটির দাম উপরের দিকে উঠে যাচ্ছিল আর মানুষের দাম নিচের দিকে নামছিল। তখন মাহিন সাহেবের কোথা থেকে আসে কেউ জানতো না, তবে এটা জানতো ওই শহরে বারের দোকানে তার ছিল। সেখানে হাজার হাজার কোটি টাকার বিজনেস হতো, আর সেখান থেকে সে কোটি টাকার 10% করে নিত। এ সম্পর্কে যদি আরো বলি, তার চিন্তাভাবনা ছিল চিকন সুতার মতো। সে চাইতো সমস্ত মাফিয়া তার কাছে মাথা নিচু করে থাকবে আর তাকে সম্মান করবে। সবাই তার বাধ্য হলেও তার স্ত্রী তার অবাধ্য ছিল। খুব অল্প সময়ে সে শত্রুবার থেকে বড়বারে পরিণত করে। তার স্ত্রী অবাধ্য ছিল বলে বার থেকে একটা সুন্দরী মহিলা নিয়ে বাসায় আসে, আর সে বাসায় ছিল মাহিন সাহেবের স্ত্রী। মাহিন সাহেবের কোনো কাজের জন্য বাইরে যায়, সেই সুযোগেই তার স্ত্রী বাড়িতে আগুন লাগিয়ে দেয়। মাহিন সাহেবের বাড়ির সুন্দরী মেয়েটা আগুনে পুড়ে মারা যায়। দূর থেকে জয় সবকিছুই দেখছিল। সেদিন জয়ের হাসিটা দেখার মতো ছিল। বেঁচে থাকার জন্য জয় যে কাজ পেত সেটাই করত, সামনে যে খাবার পেত সে তাই খেত, তবুও তার খোঁজ থামেনি। একদিন জয় নিজের খাবার জোগাড় করতে ঢাকা ভার্সিটির সামনে বাদাম বিক্রি করতে লাগলো, কারণ সে জানতো ঢাকা ভার্সিটিতে গরিব ঘরের ছেলে মেয়ে যায় না। এরপর সে সেখানে বাদাম বিক্রি করে আর নাইট স্কুলে পড়তো। তার লক্ষ্য ছিল সেও একদিন ঢাকা ভার্সিটিতে পড়ালেখা করবে, আর সে সাথে তার বাবাকে খোঁজ করা। আমি একদিন বলেছিলাম, তোর বাবার খোঁজ পেলে তুই কি সেখানে চলে যাবি? উত্তরে সে বলেছিল, আমি এই শহরে এসেছি বাবাকে খুন করার জন্য। আমি তার কথায় অবাক হয়ে তাকে আবারও জিজ্ঞেস করি, কিন্তু আমার কথার উত্তর সে আজও দেয়নি, এবং সে এটাও বলেনি তার বাবাকে। আর অনেকদিন পর
তার সেই চেষ্টা সফল হলো। এতদিন যার খোঁজ সে ছিল, জয় তখন ছিল ছোট, আর সে এটা খুব ভালো করে জানতো শক্তপোক্ত তার একটা খনি লাগবে। এরপর একদিন মাহিন সাহেবকে মারতে একজন আসে। জয় সেদিন মাহিন সাহেবকে বাঁচায়। এরপর মাহিন সাহেব তাকে বলে, এইটুকু বয়সে হাতে অস্ত্র কেন নিলি? আমার বাপকে জানে মারতে। ধরে নে আমি তোর হয়ে তোকে মেরে দিলাম। আমি নিজের কাজ নিজেই করতে বেশি ভালোবাসি। লড়াইয়ের ময়দানে আমি একাই লড়তে চাই। বাহ, তোর কথা আমার অনেক ভালো লাগছে। তুই আমার হয়ে কাজ করবি? জয় কারো কাজ করে না। আমি জয় স্বপ্ন দেখি হাজারো মানুষকে কাজ দেবে। হিংস্রতার খেলায় সবাই ভুলে যায় কে আপন কে পর। আমার খেলায় আমি একাই লড়তে চাই। আমি জানি আমার সামনে পাহাড় সমান বিপদ এসে দাঁড়াবে। আমি সব বিপদ উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে চাই। এটা ঢাকার শহর, এখানে কেউ কাউকে এক বিন্দু জায়গা ছেড়ে দেয় না। তুই যেখানে যাবি তোর পেছন থেকে শত্রুর চোখ এড়াবে না। বৃত্তান্ত তুলে ধরে লাভ নেই। সবার জীবন সুন্দর নয়। জীবনে ব্যক্তিত্ব সৌন্দর্যের সাথে রাখতে পারলে কেবল জীবন সুন্দর। টাকার জন্য বিছানা পাল্টানো নারী আর পদের জন্য নেতা পাল্টানো কর্মী, দুইটাই এক। আমার জীবনধারায় ভ্রাম্যমান কাণ্ডারি হুঁশিয়ারির সংকেত অনেকবার এসেছে। আমার হাসি আর পিস্তলের গুলি সময় সুযোগ বুঝেই চলে। আমার হাসির মানে বুঝতে হলে আগে বুঝতে হবে আমার চোখের ইশারা। এরপর জয় ধীরে ধীরে মাহিন সাহেবের কাছের মানুষ হয়ে ওঠে। একদিন মাহিন সাহেবের কোটি টাকার অস্ত্র আসছিল বঙ্গোপসাগর দিয়ে। জয় তার অপর পাশ দিয়ে নদীতে ঝাঁপ দেয়। মুখে কালি মেখে জাহাজে গিয়ে ওঠে এবং সেখানে থাকা সবাইকে জয় কৌশলে মেরে ফেলে। এরপর সেগুলো মাহিন সাহেবের সবচেয়ে বড় শত্রু মালেক ভাইয়ের গোডাউনে রাতের অন্ধকারে দিয়ে আসে। পরের দিন সকালে মাহিন সাহেবকে জয় বলে, মালেক ভাইয়ের লোকেরা আপনার লোককে মেরে সব মাল লুট করে নিয়ে গেছে। মাহিন সাহেবের রাগান্বিত হয়ে লোক পাঠিয়ে মালেক ভাইয়ের লোককে মেরে ফেলে। সেই সাথে মালেককে উঠিয়ে নিয়ে আসে। মাহিন সাহেব মালেকের কাছে যেতে গেলে জয় মাহিন সাহেবকে বাধা দিয়ে বলে, শিক্ষা সবার জন্য জ্ঞানের বিকাশ ঘটান। আচরণ পাল্টানো মেধা আপনার সর্বোচ্চ শক্তি। সঠিক পথে আগান। সম্মান ছোট্ট একটা পিঁপড়ার মতো। শত্রু মারতে আপনাকে আগাতে হবে কেন? পিপাসা লাগলে নদী কখনো এগিয়ে আসে না, আপনাকেই নদীর কাছে এগিয়ে যেতে হয়। আপনার সাথে থেকে জয় পরাজয়ের খেলায় জয় পিছু পা হবে না, শুধু আপনার জন্য। আমি ওর কাছে গিয়ে আপনার না হওয়া কাজ করে দেব। শুধু তার বিনিময়ে আপনার হাত আমার মাথার উপরে রাখবেন। দেখবেন পুরো পৃথিবী আপনার পায়ের কাছে আনতে না পারলেও বড় মাপের মানুষ হওয়ার সব কিছু আমি করে দেব। এরপর জয় মালেকের কাছে যায়। মালেকের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে সিগারেট টানতে লাগে। মাহিন সাহেব সহ মালেকের ছোট ছেলেটাও সিগারেটের লম্বা টান দেখে একটু অবাক হয়ে ওঠে। মাহিন সাহেব হাসি দিয়ে একটু দূরে গিয়ে চেয়ারে বসে। জয় মালেকের কানের নিচে মুখ নিয়ে একটু গরম স্বরে জ্বালাময় কথা বলে ওঠে, মালিক ভাই, সরি, আমি তো আপনার ছেলের বয়সী। আমি কি করে আপনাকে ভাই বলি? খেলার জগতে আপনাকে বড় খেলোয়াড় মনে করেছিলাম। আপনাকে আসলে আপনি খেলার জগতে অনেক ছোট্ট একজন মানুষ মাত্র। আপনার সাথে খেলে আপনাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য আমি জয় একাই 100। নেতৃত্ব সহজ জিনিস নয়। সাম্রাজ্য রক্ষায় নিজের পতন ঠেকাতে চাইলে খেলা ঘোরাতে দক্ষ হতে হয়। আমি বড় কোনো খেলোয়াড় নই, তবে আপনার কাছে আমি মনে হয় অনেক বড় খেলোয়াড় হয়ে গেছি, তাই না মালেক কাকা? আচ্ছা বাদ দেন, আমি কে এটা আপনি জানেন না, আর জেনেই বা কী করবেন আপনি? আমি সেই ছেলে যাকে আপনি একদিন নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। মনে পড়ে ছোট্ট একটা ছেলের কথা? ছেলেটা আর কিছু বলে না। কয়েকটা কথা বলার সাথে সাথেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। ডান হাত দিয়ে পিস্তল, বাম হাতে সিগারেট, তবুও ডান হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে নিল। মালেক কাকা অবাক দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটার চোখও লাল রক্তবর্ণ ধারণ করেছে। ছেলেটা আবার বলতে শুরু করে, সময়ের জন্য অপেক্ষা করি না কাকা। সময় ঘোরানোর অভিজ্ঞতা আমার আছে। আমি জানতাম কোনো এক সময় মহিন সাহেব
আমার বড় শত্রু হয়ে দাঁড়াবে, আর তখন সে আপনার কাছে যাবে। আপনারা দুইজনেই ভালো বন্ধু ছিলেন, কিন্তু সময়ের ব্যবধানে আপনারা দুইজনে বন্ধু থেকে শত্রুতার রূপ নেয়। আর আপনাকে কেন আজ আপনার বন্ধুর সামনে বড় শত্রুতা প্রমাণ করলাম? এই জন্য, যাতে পরবর্তীতে আপনি সহ আপনার বন্ধু আমার বিপক্ষে না দাঁড়াতে পারেন। আর দাঁড়ালেও আমি জয় আপনাদের দুজনকে ভরে দেওয়ার ক্ষমতা রাখি। তোকে আমি কুকুরের মতো করে মারবো। একটা কথা কি জানো কাকু, দুর্বল কেউ না, কিন্তু কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল করে দেয়। আর কিছু মানুষ সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে নিজেকে বাঘ ভাবতে শুরু করে। জয় আদেও বাঘ নয়, জয় নামটাই সিংহ। জয় কথা শেষ করেই মালিকের হাঁটুর উপরে থাবা মারে। মালিক ভয়ে আটকে ওঠে। জয় জোরে হাসতে শুরু করে। হাসি থামিয়ে জয় বলে ওঠে, আমি তোমাকে ছেড়ে দিলে মহিন সাহেব তোমাকে মারবে, আর বেঁধে রাখে আমি তোমাকে মারব। কে জানতো তোমার খেলা শেষ গুটিতে তোমাকেই মরতে হবে? কি আজব, তাই না কাকা? জয়, তুই আমাকে ছেড়ে দে বাপ। আমি কথা দিচ্ছি, তুই যা চাস আমি তাই দেব। খাঙ্কের বলা, তুই ফিরিয়ে দে আমার মায়ের ইজ্জত, তুই ফিরিয়ে দে আমার মায়ের আদর ভালোবাসা। আমার সামান্য বেদে কন্যা হয়েও তোর হাত থেকে রেহাই পায়নি, আর তোকে আমি ছেড়ে দেব এটা তুই ভাবলি কি করে? জয়, এখন আমি তোকে বলছি, তুই আমাকে ছেড়ে দে, নয়তো আমি মহিনকে সব বলে দেব তুই কে। সেই সুযোগ তোকে দিলে তো তুই বলবি, কুত্তার বাচ্চা। জয় কথাটা বলেই মালিকের জিহ্বা কেটে ফেলে। মালিক চিৎকার করছে। জয়ের পায়ের নিচে দিয়ে রক্ত গড়িয়ে যাচ্ছে। জয় রক্তের উপর দাঁড়িয়ে হাসতে হাসতে আবার বলে, নে এবার কথা বল, তোর কোন বাবা সে বল, কথা বল খাঙ্কি পোলা, তুই কথা বল। মাহিন সাহেব সেখানে এসে দেখে মালিকের জিহ্বা কেটে মালিকের সামনে একটা টেবিলে রেখে দিয়েছে। মুখ দিয়ে রক্ত পড়ে জয়ের পায়ের নিচে বয়ে চলেছে। শুধু তার জিহ্বা কেটে জয় শান্ত হয় না। মাহিন সাহেবের দাঁড়িয়ে থাকা অবস্থায় প্লাস দিয়ে হাতের আঙ্গুল থেকে নখ একটা একটা করে তুলতে শুরু করে। মাহিন সাহেব এমন হিংস্রতা আর কখনো দেখেনি। মাহিন সাহেব বেশ নরম স্বরে জয়কে বলল, জয়, ওকে যখন মেরেই ফেলবে তাহলে এত কষ্ট দিয়ে মারার কি দরকার? মঈন সাহেবের কথাই জয় তার দিকে তাকালে সে ভয়ে আটকে ওঠে। এতটুকু একটা ছেলে এতটা হিংস্র পশুর মতো আচরণ কি করে করতে পারে? জয় মঈন সাহেবের কাছে গিয়ে কানে কাছে মুখ নিয়ে নরম স্বরে বলে উঠল, আমি হলাম নেকড়ের মতো, আরও দাসত্ব করার জন্য আমি জয় জন্ম নেইনি। আমার আদালতে এর চেয়ে ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা হতে পারে। আর যদি কেউ আপনার দিকে চোখ তুলে তাকায়, আমি তার চোখ উপড়ে ফেলবো। এটা স্বার্থের দুনিয়ার বস। খাটিয়াতে লাশ রেখে আপনজন বলে কবর যাতে আমার জমিতে না খোঁড়া হয়। সেদিনের ছোট্ট জয়ের মুখের কথা নয়, বরং পিস্তলের গুলি বের হয়। একটা কথা আর একটা গুলির সমান বললেও ভুল হবে না। এরপর জয় মালিকের শরীরের বিভিন্ন অংশ কাঁপতে শুরু করে। সুস্থ মস্তিষ্কের মানুষ জয়ের এমন হিংস্রতা দেখার সাহস রাখে না। মাহিন সাহেব সেখান থেকে চলে গেলে জয় রক্তাক্ত হাতে জ্বলন্ত সিগারেটের ধোঁয়া আর রক্তের গন্ধে বিষাক্ত হয়ে উঠেছে ছোট্ট রুমটা। সেদিন জয় আরো একটা কথা বলেছিল, আই ডোন্ট কেয়ার আমার সম্পর্কে কে কি ভাবলো, কে কি করলো। অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, কাউকে ইমপ্রেস করার জন্য এই পৃথিবীতে আমি জয় জন্মগ্রহণ করিনি। আমার লক্ষ্য একটাই, শত্রুর লাশ। জয়ের কথা ছিল প্রতিবাদের নেশা। সে একাই একটা দলের নেকড়ে। দলকে ধ্বংস করার জন্য একাই যথেষ্ট ছিল। তার কথায় বোঝা যেত সুন্দরবনের সিংহ। নেকড়েরা সবসময় দল ভেদে চলাচল করে, সিংহ সবসময় একাই চলতে ভালোবাসে। এভাবে অনেকদিন চলে যায়। তখন আমি জানতাম না মাহিন সাহেব ছিল তার বাবা। সে প্রথমে বলেছিল তার বাবাকে জানে মেরে ফেলতে চায়। আমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে যায়। আমার বিয়ের জন্য পার্টি দেখার যাওয়ার সময়, যে মেয়েকে দেখতে যাওয়ার সময় আমার বাবা মার চাই, আমি আর বিয়ে করিনি। এরপর ধীরে ধীরে আমার ছোট বোন বড় হতে থাকে। আমার অনেক স্বপ্ন ছিল আমার বোনকে ঢাকা ভার্সিটিতে পড়াবো। আমার সেই স্বপ্ন পূরণ করতে আমার বোনকে ঢাকা ভার্সিটিতে ভর্তি করি। কিন্তু আমি জানতাম না মাহিন সাহেবের ছোট ভাই
মাহিন ঢাকা ভার্সিটিতে আসে আর আমার বোনের দিকে তার নজর পড়ে। শুধু আমার বোনের দিকে নয়, ভার্সিটিতে সুন্দর মেয়ে দেখলেই তার মাথা ঠিক থাকে না। তখন জয় ঢাকা ভার্সিটির গেটের সামনে বাদাম বিক্রি করত। একদিন আমার বোনের কান্না করতে করতে আমার অফিস রুমে চলে যায়। আমি তখন হন্তদন্ত করে জিজ্ঞেস করেছিলাম, কি হয়েছে বোন, তুই কান্না করছিস কেন? ভাইয়া, মাহিন আমার ওড়না কেড়ে নিয়েছে, আরও অনেক বাজে কথা বলেছে। এরপর আমি মাহিনের কাছে গিয়ে জিজ্ঞেস করলে বলে, হ্যাঁ রে, আমি তোর বোনের ওড়না নিয়েছি, সেই সাথে তোর বোনের ওই দুইটাতে হাত দিয়েছে, সেই সুন্দর হয়েছে রে তোর বোনের ওই দুইটা। আমার সামনে আমার বোনের নোংরা কথা বলার জন্য আমি তাকে থাপ্পড় মেরেছিলাম। এরপর সে সেখান থেকে চলে যায়। পরের দিন আমার বিশেষ কাজ পড়ে যায়, যার কারণে আমাকে ঢাকার বাইরে যেতে হয়। সেই সুযোগে মাহিন আমার বোনকে উঠিয়ে নিয়ে যায়। কিরে শালি, তোর ভাইয়া আজ কোথায়? ডাক শালি তোর ভাইয়াকে, আজ তোর ভাইয়ার সামনে তোকে। দোস্ত, আর দেরি কিসের? দেখ না, ওই দুইটা কত সুন্দর লাগছে, একদম সাদা, মনে হচ্ছে কামড় দিয়ে খেয়ে ফেলি। দেখে মনে হচ্ছে মালটার ভেতরে রসে ভরপুর। চল শুরু করি, তবে আমি আগে, এরপর তোরা সবাই। জাহিদ সাহেব সেই দিনও ঢাকার বাইরে ছিল। মুহিন, নাইম, পলাশ আরও কয়েকজন মিলে মীরাকে গণধর্ষণ করে ঢাকা ভার্সিটির ভেতরে। সেদিন সবাই এমন নির্মমতা দেখেছিল, কেউ এগিয়ে আসেনি। মীরার চিৎকার সবাই শুনেছিল, তবু কেউ এগিয়ে আসেনি। রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল মীরার শরীর। হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে ক্ষত বিক্ষত করেছিল মীরার শরীরটা। জয় গেটের বাহির থেকে সব দেখেছিল। ঢাকার বাইরে কাজ শেষ করে ভার্সিটিতে এসে দেখে অর্ধনগ্ন অবস্থায় মীরার ক্ষত বিক্ষত শরীর কৃষ্ণচূড়া গাছের নিচে পড়ে আছে। জাহিদ সাহেব সেদিন চিৎকার করে কেঁদেছিল আর বলেছিল, বোন, তুই চোখ খোল বোন, দেখ আমি তোর ভাই রে বোন। সেদিন কিছুই করার ছিল না জাহিদ সাহেবের। আদরে ছোট বোনের নিথর দেহ জানাজা দিয়েছিল। জাহিদ সাহেব জানাজা শেষ করে দাফন সম্পূর্ণ করে বের হতেই দেখে জয় রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। জয়ের হাতে মাহিনের কাটা মাথা। জাহিদ জয়ের কাছে এগিয়ে এসে বলে, তুই এমন করলি কেন? ওদের বিচার আইন করবে, তুই কেন নিজের হাতে আইন তুলে নিলি? আইন আদালত এই বিচার উঠলে আপনার মৃত বোনের ফুলের মতো পবিত্র শরীর নিয়ে ওরা বারবার নোংরা কথা বলবে। ধোয়া তুলসীর পাতা হয়ে লাভ নাই, নিজেকে আয়না বানাও, যে যেমনই তাকে তেমনই দেখাও। আজ থেকে আমার আইনে একটাই সাজা হবে, ধর্ষণের বিচার এমনটাই হবে। এরপর থেকে জয় হয়ে ওঠে সিংহ। মাহিনের কাটা মাথার রাতের অন্ধকারে জয় ঢাকা ভার্সিটির গেটের সামনে রেখে আসে। পরের দিন সকালে অনেক মানুষের আনাগোনা হতে থাকে। ঢাকা শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী মাহিন সাহেবের ছোট ভাইয়ের কাটা মাথা ঢাকা ভার্সিটির গেটের সাথে ঝোলানো। বড় বড় নিউজ চ্যানেলরা সেগুলো সরাসরি লাইভ টেলিকাস্ট করে। দেশের বড় বড় মন্ত্রী মিনিস্টার সহ মাহিন সাহেব ঢাকা ভার্সিটির সামনে আসে। কেউ বলতে পারে না মাহিন কে কে খুন করেছে। এরপর জয় মাহিন সাহেবের কাছে গিয়ে বলে, আমাদের সেই ছোট্ট দুনিয়ায় আমাদের রয়েছে অনেক বন্ধু, আবার রয়েছে অনেক শত্রুও। মানুষের কাজের মাধ্যমেই মূলত তার শত্রুর সৃষ্টি। আপনি চিন্তা করবেন না, আমার হিংস্রতা সবাইকে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। আপনি জ্ঞানী মানুষ, আপনি শত্রুকে নিপুণভাবে ধ্বংস করতে পারবেন। সেদিন মাহিন সাহেব কথা বলছিল না। ঠিক কয়েক মাস পর যখন মাহিন সাহেব জেনে যায় তাকে মারতেই জয় তার সাথে মিশে হিংস্রতা হয়ে উঠেছিল, আমি তখনও ঢাকা কলেজের প্রফেসর থেকে রিটায়ার নিয়েছি। জয় তখনও ছোট ছিল। এরপর ওরা জেনে যায় আমি জয়কে পুরোপুরি সাপোর্ট করে গিয়েছি, আর জয় তার ছোট্ট ভাই মাহিনকে খুন করেছিল। ঠিক কয়েক ঘন্টা পর ওরা আমার আর জয়কে উঠিয়ে নিয়ে যায়। জয় ছোট হলেও সে ছিল অনেক বিচক্ষণ একটা ছেলে। তাকে হাজার হলেও সে মুখ দিয়ে একটা কথাও বের করতো না। ওরা বুঝে যায় আমাকে মারলে জয়ের মুখ থেকে কথা বের করা সম্ভব। ওদের মধ্যে থেকে একজন এসে আমার ডান হাতের তালুর উপর দিয়ে ছুরি চালিয়ে দেয়। আমি জোরে চিৎকার করলেই জয় বলে ওঠে, তোরা জাহিদ কাকাকে ছেড়ে দে, তোদের টার্গেট আমি, কাকা নয়। তোদের যা ইচ্ছা আমার সাথে কর, কাকা শরীরে একটা ফুলের টোকাও দিবি না। এরপর ওরে জাহিদকে ছেড়ে দেয়। জয়ের উপর ওরা নির্মম নির্যাতন করে।
তবুও জয় হাসি মুখে বলে ওঠে, ভাগ্যক্রমে জন্ম একবার, তবে এক জনমে মৃত্যু কেন বহুবার। মস্তিষ্কের বাইরে চলছে জীবন, থের বাইরে স্বপ্ন ইচ্ছের গমন, তবে স্বপ্ন পূরণ হবেই। মস্তিষ্কের খেলা শুরু হলে বেশি সময় লাগবে না। জয়ের কথায় রেগে গিয়ে জয়ের শরীরে অনেক ছুরির আঘাত করে। এরপর ওরা জয়কে নদীতে ফেলে দেয়। ঠিক তখন ওই দিক থেকে এক কবিরাজ যাচ্ছিল। জয়ের এমন অবস্থা দেখে জয়কে কবিরাজের বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা করে। কবিরাজ অনেক চিকিৎসা করার পর জয় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, কিন্তু তার শরীরে ছুরির আঘাতের কাটা দাগ রয়ে যায়। 4 বছর ধরে জয় কথা বলতে পারে না। কবিরাজ জয়কে জিজ্ঞেস করে, বাবা তোমার নাম কি, আর কারা এভাবে তোমাকে ছুরির আঘাত করেছে? জয় কথা বলতে পারে না, শুধু তাকিয়ে থাকে। এভাবে চলতে থাকে আরও 4 বছর। জয়ের শরীরে সব জায়গায় ছুরির আঘাতে চিহ্ন। একদিন কবিরাজের মেয়েকে কয়েকজন গুন্ডা মিলে উঠিয়ে নিয়ে আসে। জয় তাদের সামনে আসে। ওদের মধ্যে থেকে শাহিন নামের একটা ছেলে বলে ওঠে, কিরে নাটকের পোলা, আমার হাতের পিস্তলটা দেখছোস? ফুল লোড আছে, সবগুলো ম্যাগাজিন তোর পেটে চালান করে দেব। বান্দির বাচ্চা, রাস্তা স্যার। আগের কথাগুলো শান্ত মেজাজে বলল, শেষের কথাটা বেশ কড়া মেজাজে বলে শাহিন। জয় হাসতে হাসতে শাহিনের সামনে গিয়ে বলে, আমি রাগে নয়, নিয়ন্ত্রণে ভয়ঙ্কর, কারণ ঠান্ডা মাথার মানুষই শেষ খেলা খেলতে জানে। কবিরাজের মেয়েটা জয়কে 8 বছর পর কথা বলতে দেখে অনেক আনন্দিত হয়। শাহিন জয়ের কপালে পিস্তল ঠেকে আবার বলে, এই আমি শাহিন, আমার অতীত গেটে দেখ, যেখানে লেখা আছে আমার জয়ের খেলার আরেক নাম শাহিন। হা 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 হা, আমার নামটাই জয়। আমি এমন জয় চাই না যা সবার হয়। আমি সেই খেলা খেলি যেখানে রাজা একজনই হয়। কথাটা বলি জয় শাহিনের হাত থেকে পিস্তল নিয়ে নেয়। তার পাশে থাকা সবার পায়ে গুলি করে। ওরা সবে ব্যথায় হামাগুড়ি দিয়ে মাটিতে বসে পড়ে। শাহিন জয়ের দিকে তাকিয়ে আছে, দেখে মনে হচ্ছে গলা শুকিয়ে গেছে। আসলেই গলা শুকিয়ে যাওয়ারই কথা। ওদের পিস্তল দিয়ে ওদেরকেই প্রতিহত করছে একটা ছেলে। কবিরাজ চাচার মেয়েটা পাশে হাঁ হয়ে দাঁড়িয়ে আছে। শাহিন ছেলেটা জয়ের পায়ের কাছে হামাগুড়ি দিয়ে বসে পড়ে। জয় ছেলেটার কপালে পিস্তল ধরে হাসি দিয়ে বলতে শুরু করে, হা 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 হা, শকুনের চোখ খোঁজে মরা গরু, আরাব চৌধুরী জয়ের চোখ খোঁজে শত্রুর ছায়া। অন্ধকারে বসে কাব্য রচনা সবাই করতে পারে, আর তোরা কি করে ভাবলি সেই কাব্যের ভিলেন চরিত্রে তোদের মান থাকবে? জয় থেমে যায়। ছেলেগুলো মাটিতে পড়ে ছটফট করছে। শাহিন একবার জয়ের দিকে তাকায়, আবার জয়ের হাতে থাকা পিস্তলের দিকে তাকায়। শাহিন কিছু বলতে গেলেও তার আগে জয় বলতে লাগলো, রাজনীতিকর ছায়া আর আলোর উপর নজর রাখ। দুটাই যতক্ষণ তোর সঙ্গে থাকবে ততক্ষণ তোর অস্তিত্ব থাকবে। আমার চোখের ইশারা আর পিস্তলের ট্রিগার সবসময় নিয়ম মেনেই চলে। আমি গল্প নয়, বাস্তবতা নিয়ে হিংস্রতার খেলায় মেতে উঠেছি। ছেলেগুলো উঠে সেখান থেকে চলে যায়। ঠিক সেই মুহূর্তে কবিরাজ বাড়ি আসে। এসে দেখে রক্ত পড়ে আছে। ঠিক তখন কবিরাজের মেয়ে কবিরাজের কাছে গিয়ে বলতে শুরু করে, বাবা, জয় আজ কথা বলেছে। তুমি বিগত 8 বছর ধরে তাকে কথা বলাতে পারোনি, আজ সে নিজের থেকেই কথা বলছে বাবা। কবিরাজ জয়ের কাছে এগিয়ে আসে। জয়ের চোখে এখনও জ্বলন্ত অগ্নিশিখা বিদ্যমান, আর হাতে পিস্তল। কবিরাজ জয়ের কাঁধে হাত রেখে বলে, বাবা তুমি কি আমি জানি না, তবে আজ তুমি আমার মেয়ের সম্মান রক্ষা করেছো। আজ আমি তোমার মুখ থেকে সব কিছু শুনতে চাই। আর কেনই বা তোমার শরীরে এত ছুরির আঘাত? চাচা, আজ আমি সব বলবো। আজ আর কিছুই গোপন করব না। ঢাকা শহরের সবচেয়ে মাফিয়া জগতের মাফিয়া মহিন সাহেবের নির্দেশে আমার এমন অবস্থা করেছিল তার পোষা বাহিনী। ওই শহরে আমার আগমন ঘটে এক নিকৃষ্টভাবে মাত্র 8 থেকে 9 বছর আগে। তখন আমি অনেক ছোট্ট। তখনও সেই শহরে 75% মানুষ দরিদ্র সীমার মধ্যে থেকে জীবনযাপন করছিল। মানুষ যখন এক মুঠো খাবারের জন্য ছুটে বেড়াতো, তখন মহিন সাহেবের বারের যে বিজনেস বাতাসের গতিতে চলছে। মহিন সাহেবের টার্গেট ছিল শহরের গরিব ঘরে জন্ম নেওয়া সুন্দর ও সুদর্শন ছেলেদের উপর। মেধাবী ছেলেগুলো যখন লেখাপড়া শেষ করে
চাকরির জন্য ঘুরে বেড়াতো, তখন মহিন সাহেবের লোক তাদের কাছে গিয়ে চাকরির অফার করে। লেখাপড়া শেষ করে বর্তমান সমাজে যখন হাজার হাজার ছেলে একটা চাকরির জন্য পরিবারের কাছে অবহেলিত, তখন তাদের অফার পেয়ে আর না করতে পারে না। তখন ওরা হ্যাঁ বলে দিলেই ওরা 2 মাসের অগ্রিম বেতন দিয়ে দেয়। যখন ওদের দেওয়া টাকা পকেটে যায়, তখন থেকেই শুরু হয় তাদের দিয়ে বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ের কাজ। এরপর থেকে বেড়ে যায় নেশার হার। মহিন সাহেব চাইতো আগের মেধাবী যুব সমাজ দিয়ে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস করা। জয় একটানা কথাগুলো বলে ছোট্ট বারান্দায় বসে। তখন কবিরাজি মেয়ে বলে ওঠে, কিন্তু এগুলো করে মহিন সাহেবের কি লাভ? ভবিষ্যৎ প্রজন্ম উচ্চশিক্ষায় শিক্ষিত হলে সরকারি চাকরি হতে পারে। সরকারি চাকরি হলে মহিন সাহেবের বাড়ির বিজনেস শেষ হয়ে যাবে। মহিন সাহেব অনেক ঠান্ডা মাথার খেলাড়ি। নিচ থেকে শুরু করে উপরমহল পর্যন্ত সব জায়গায় তার হাত। তার বিরুদ্ধে কেউ কিছু বললে প্রশাসন দিয়ে তাকে উঠিয়ে নিয়ে যেত মহিন সাহেবের আন্ডারগ্রাউন্ডে। এরপর আর সেই মানুষের অস্তিত্ব থাকতো না। এভাবেই চলতো। রাত যত ঘনিয়ে আসে, মহিন সাহেবের বাড়ি রঙ্গমঞ্চ গড়ে ওঠে। সেখানে এমন কোনো কাজ নেই যে হয় না। মাদক থেকে শুরু করে নারী পাচার শুধু এখানেই শেষ না, সেখানে আসে বড় বড় মন্ত্রী মিনিস্টার। তাদের জন্য ভিআইপি রুমে আগে থেকে রাখা হতো অল্প বয়সী নারী। আমি জানতাম মহিন সাহেবের সাথে পেরে উঠতে হলে আমার পড়াশোনা চালিয়ে যেতে হবে। আমি দিনে ঢাকা ভার্সিটির গেটের সামনে ছদ্মবেশে বাদাম বিক্রি করতাম, আর মহিন সাহেবের ছোট্ট ভাই মাহিনের উপর নজর রাখতাম। একদিন প্রফেসর জাহিদ স্যারের ছোট বোনের দিকে নজর পড়ে মাহিনের। প্রথম দিন জাহিদ স্যারের জন্য রক্ষা পাই স্যারের ছোট বোন। একদিন প্রফেসর জাহিদ ভার্সিটির কাজের জন্য ঢাকার বাইরে যায়। এদিন রাতে মাহিন জাহিদ স্যারের ছোট বোনকে ধর্ষণ করে মেরে ফেলে। পরদিন আমি মাহিনের কাটা মাথা ঢাকা ভার্সিটির গেটের সামনে রেখে দেই, আর এটা মাহিন সাহেব জেনে যাওয়ার পর আমার এই অবস্থা করে। এরপর থেকে 8 বছর আপনার এখানে। জয়ের কথা শুনে কবিরাজ সহ তার মেয়ের চোখের পানি চলে আসে। কবিরাজ চোখের পানি মুছে জয় কাঁধে হাত রেখে বলে, আমি সহ আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব, আর তুমিও তাদের শান্তির ঘুম হারাম করে দেবে। আমার দোয়া সবসময় তোমার সাথে থাকবে। চরম প্রতিশোধ নিতে হবে তোমাকে। হা 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 হা। প্রতিশোধ? এটা আমার রক্তে মিশে আছে। এরপর জয় সেখান থেকে চলে আসে সেই শহরে যেখান থেকে 8 বছর আগে ব্যর্থ হয়েছিল। জয় সেই শহরে পা রাখতেই একটা ছেলে জয়কে ধাক্কা দেয়। জয় কিছু বলার আগে ছেলেটা বলে, কিরে, এই শহরে নতুন নাকি? আমি আজকেই এই শহরে এসেছি। দে 500 টাকা দে। কেন? তোকে টাকা দিতে হবে কেন? তোরা কি এই শহরের বাপ নাকি? মনে কর তোর বাপ আমরা। এই শহর চলে মাহিন সাহেবের কথায়। বেশি কথা না বলে। ছেলেটা টাকা শব্দটা বলতেই পারে না। তার আগে জয়ের হাতে একটা থাপ্পড় খেয়ে মাটিতে পড়ে যায়। এরপর একটা ছেলে পিছন থেকে এসে জয়ের শার্ট টান দিয়ে ছিঁড়ে ফেলে। জয়ের শরীরে ছুরির আঘাতে চিহ্ন, পিঠের উপরে ছুরি দিয়ে লেখা হিংস্রতা। এটা দেখে বাদলের আর বুঝতে বাকি নেই এটাকে। বাদল কিছুটা পিছিয়ে গিয়ে বলে ওঠে, আরাফ চৌধুরী, জয়, এই তোরা সবাই পালিয়ে যা। 8 বছর আগে বাদল জয়ের বুকের পিঠে ছুরি চালিয়েছিল। 8 বছর আগে বলেছিল জয় যদি কখনো বেঁচে যায়, মাফিয়া জগতের নতুন অধ্যায় রচিত হবে, হিংস্রতা। ওরা সবাই সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পড়ে থাকা ছেলেটা উঠে যেতে পারে না। ছেলেটার কাছে গিয়ে বুকের উপর পা রেখে জয় বলে, এখন বল, কে কার বাপ? আপনি আমার বাপ। আমাকে ছেড়ে দিন। আমি আর কখনো। ছেলেটা আরও কিছু বলার আগেই জয় ছেলেটার একটা হাত কেটে ফেলে। একটা সিগারেট জ্বালিয়ে বলে, হরিণের চোখ সুন্দর সব সময় হয়, কিন্তু বাঘ তার প্রেমে পড়ে না। বাঘের নেশা তো কাঁচা মাংসের দিকে, যৌবনের দিকে নয়। তোদের মৃত্যু আর আমার। জয় তখনও জানতো না প্রফেসর জাহিদ কাকাকে মহিন সাহেবের লোক তুলে এনেছে। ছেলেটার বুকের উপর একটা লাথি মারতে ছেলেটা বলে উঠল, বাই, প্রফেসর জাহিদকে মাহিন সাহেব উঠিয়ে নিয়ে গেছে তার পুরনো গুহায়। আসলেই তোর ভাগ্য অনেক ভালো। তুই হয়তো আগের জন্মে ভালো কিছু করেছিলি,
তাই শেষ সময়ে এসেও ভালো কাজ একটা করলি। তবুও কেন জানি আমার মন বলছে তোকে ছেড়ে দিলে আমি তোর হাতেই শেষ হতে পারি। আফসোস, তোকে বাঁচিয়ে রাখতে পারছি না। জয়ের কথা শেষ হতেই ছেলেটা জয়ের পা ধরে অনেক আকুতি মিনতি করতে লাগলো। আমি জানি তোকে বাঁচিয়ে রাখলে আমার অনেক বড় ক্ষতি হবে। তুই এর পরেও বলবি বাদলকে কেন যেতে দিলাম। হা 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 হা। বাদল সহ তোদের চামচাগুলো কি অবস্থা, একটু পিছনে ফিরে দেখ। এরপর ছেলেটা পিছনে ফিরে দেখে বাদল সহ আরও কয়েকজনের বডি পড়ে আছে, মাথা নাই। ওদের এমন অবস্থা দেখে ছেলেটা অনেক ভয় পেয়ে যায়। ছেলেটা চোখ দিয়ে পানি ঝরে পড়ছে। জয় ছেলেটার দিকে তাকিয়ে জোরে হাসি দিয়ে ট্রিগারে চাপ দিতে যাবে, তার আগে আরিফ এসে জয়ের হাত উঁচু করে পিস্তলের গুলি সঠিক নিশানায় না লেগে উপর দিয়ে চলে যায়। জয় রেগে গিয়ে আরিফকে কিছু বলার আগে আরিফ হাসি দিয়ে বলে, বন্ধু, ওরে না মেরে ওরে দিয়েই সুন্দর একটা গেম খেলা যায়। কেমন? আরিফের হাসি দেখে জয় ঠিকই বুঝে যায় সে কি বলতে চাইছে। জয় আরিফের কাছে গিয়ে পকেট থেকে ছুরি বের করে এরপর জয় ছেলেটার কাছে গিয়ে গলার উপরে পা তুলে দেয়। ছেলেটা জিহ্বা বের করে ফেলে। জয় সাথে সাথে ছেলেটার জিহ্বা কেটে ফেলে। ছেলেটার মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। জয় ছেলেটার এক পাশে বসে বলতে লাগলো, তুই ছোট থেকে বেইমানি করতে করতে এই পর্যন্ত এসেছিস। আমি তোকে একেবারে না মেরে বাঁচিয়ে রাখলাম কেন জানিস? এখন তোকে নিয়ে আমি হসপিটালে যাব, তোর চিকিৎসা করাবো। তোকে মেরে তোর জন্য এত কিছু কেন করব? এবার বলি শোন, তুই মহিন সাহেবকে বলবি কে বা কারা এসে তোদের উপর হামলা করে। বাকিদের বাঁচাতে না পারলেও তোকে বাঁচিয়েছি। মহিন সাহেব তোকে অনেক বিশ্বাস করে। আমি জানি তুই যেটা বলবি মহিন সাহেব মানবে। তাই তোকে দিয়ে আবার নতুন করে পুরনো শহরে হিংস্রতার খেলা শুরু করব। কিন্তু ছেলেটা হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়। এরপর জয় আরাফ নামে নতুন গেটআপে জজ সর্দারের কাছে এন্ট্রি করে। এরপর থেকে শুরু হয় মাফিয়া জগতের নতুন করে হিংস্রতার জন্ম। এটা ছিল হিংস্রতার খেলা। এখানে একটু এদিক ওদিক হলেই জীবন শেষ। এরপর একদিন চট্টগ্রাম বন্দরে 300 কোটি টাকার অস্ত্র আসে। সেদিন বিভিন্ন দলগুলো সেই অস্ত্রগুলো নিজ করে নিতে চাইল, কিন্তু ওরা সবাই জানতো মাইন সাহেবকে না জানিয়ে ওই অস্ত্রে হাত দিলে অনেক বিপদে পড়তে হবে। কারণ সবাই জানে এই মাফিয়া জগতে 3 দল আছে, আর সব দলের লিডার সোহাগ গাজী। মাফিয়া জগতে সর্বপ্রথম প্রবেশ করে সোহাগ গাজী আর মাহিন সাহেব। মাহিন সাহেব নিজে চাইতো সোহাগ গাজীকে 3 মাফিয়া দলের প্রধান বানাতে, এবং মাহিন সাহেবকে সেটাই করে। দিন দলের একটা মিটিং ডাকে। এরপর মাহিন সাহেব সেই মিটিংয়ে উপস্থিত হয়। তাদের মধ্যে থেকে আরকে টিমের প্রধান সাহেব ইমন। সবাই তাকে ইমন নামেই চেনে। ইমন বলে ওঠে, মহিন ভাই, চট্টগ্রাম বন্দরের এই চালান আমি নিতে চাই। আপনি সবাইকে বলে দেন এই চালানে কেউ হস্তক্ষেপ না করে। ওদের কথার মাঝে টেবিলে জোরে বাড়ি মেরে এমকে টিমের প্রধান রেজা বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, এটা ছেলের হাতের মোয়া যে উনি চাইলে আর দিয়ে দিলেন। এই চালান যদি পেতে হয় 3 দল সামনে সামনে পাবে, আর যদি তা না হয় এটা সোহাগ গাজীর কাছে দিয়ে দেওয়া হোক। সবার বক্তব্য শুনে মহিন সাহেব দাঁড়িয়ে যায়। মহিন সাহেবের দাঁড়িয়ে যাওয়া দেখে সবাই ভয় পেয়ে যায়। সবাই চুপচাপ নিজের জায়গায় বসে আছে। মহিন সাহেব বলতে শুরু করে, এটা কোনো শেয়াল কুকুরের আখড়া নয় যে তোমরা সবাই একটা চালান নিয়ে কুকুরের মতো আচরণ করবে। চট্টগ্রাম বন্দরে যে মাল আছে সেটা সেখানেই থাকবে। আগামী 2 দিনের মধ্যে আমি এর ফাইনাল ডিসিশন নেব। তোমরা সবাই নিজ নিজ অবস্থানে চলে যাও। মহিন সাহেব কথাগুলো বলে বেরিয়ে আসতে যাবে। ঠিক সেই সময় কিছু লোক মহিন সাহেবকে আক্রমণ করে। মহিন সাহেবের বাম হাতে একটা গুলি লাগে। মহিন সাহেব ব্যথায় কুঁকিয়ে ওঠে। আরেকটা গুলি চালায় পিছন থেকে একজন মহিন সাহেবের পায়ে হকি স্টিক দিয়ে বাড়ি মারে। মহিন সাহেব হামাগুড়ি দিয়ে পড়ে যায়। সাথে সাথে পিস্তলের বুলেটটা মহিন সাহেবের মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। ঠিক তখনই কয়েকজন লক্ষ্য করে একজন সুদর্শন যুবক ভেতরে প্রবেশ করছে। ছেলেটা দেখতে অনেক সুন্দর। মাথায় কালো টুপি, মুখে চাপদাড়ি, কালো প্যান্ট 7 ইন করা, বাম হাতে ব্যান্ডেড ঘড়ি, মুখে জ্বলন্ত সিগারেট। দরজার সামনে আসতেই গ্যাস সিলিন্ডারের একটা বোতল রুমের ভেতর ছুঁড়ে মারে।
জ্বলন্ত সিগারেট সামনে ছুঁড়ে মারলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এরপর ছেলেটা মঈন সাহেবকে নিয়ে গাড়িতে বসে। মঈন সাহেব বলেন, তুমি কে? হঠাৎ আমাকে ওদের হাত থেকে রক্ষা করলে? ছেলেটা কথা বলে না, চুপচাপ গাড়ি চালিয়ে হসপিটালে গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। যদিও গুলিটা বেরিয়ে গেছে, তবুও নার্স ড্রেসিং করে দিয়েছে। 1 মিনিট পর মঈন সাহেবের লোকজন চলে আসে, মঈন সাহেবকে বাসায় নিয়ে যায়। এভাবে বেশ কয়েকদিন চলে যায়। মঈন সাহেব সুস্থ হলে তার লোককে ডেকে বলে, পান্না, সেদিনের সেই ছেলেটার খোঁজ পেলি? কোন ছেলেটা ভাই? সেদিন আপনাকে যে বাঁচিয়েছিল সেই ছেলেটার কথা বলছেন ভাই? সেই ছেলেটা পেয়েছি ভাই। ছেলেটার সামনে একটা হোটেলে থাকে। ছেলেটাকে আমার কাছে নিয়ে এসো। এরপর পান্না ছেলেটাকে মঈন সাহেবের কাছে নিয়ে আসে। মঈন সাহেব ছেলেটার দিকে তাকিয়ে বলে, তোমার নাম কি? সেদিন তুমি আমাকে কেন বাঁচিয়েছিলে? ছেলেটা কথা বলে না। মঈন সাহেবের সামনে টেবিলে রাখা একটা বইয়ের দিকে তাকিয়ে আছে। মঈন সাহেব আবার বলে, ও কি লেখাপড়া জানে? জানি ভাই। আচ্ছা, তোমার নাম কি সেটা বললে না? আরাফ। আচ্ছা, তুমি আমার হয়ে কাজ করবে? আমার লোক তোমার খেয়াল রাখবে। আপনি খেয়াল রাখলে করব। ছেলেটার কথা শুনে মঈন সাহেব ইমপ্রেস হয়ে যায়। মঈন সাহেব হাসি দিয়ে বলে, বাহ, তুমি তো খুব সুন্দর করে কথা বলো। আজ থেকে তুমি আমার 3টা বার দেখাশোনা করবে। পান্না, ওকে ভিতরে একটা রুমে নিয়ে যা। আজ থেকে আরাফ এখানেই থাকবে, আর সাথে একটা গাড়ি দিয়ে দাও। পান্না আরবকে নিয়ে ভেতরে একটা রুমে যায়। পরের দিন সন্ধ্যায় গাড়ি নিয়ে বের হয় সেই 3টা বারের দিকে, যেই বারগুলোতে মাস্তানের আখড়া চলে। কে কখন এসে এই বার 3টা দখল করতে চায়। আরব বারগুলো কয়েকদিন দেখাশোনা করে এই কয়েকদিনে মাস্তানি অনেকটাই কমে গেছে। একদিন শোক গাজী সেই বাড়ি গিয়ে সবাইকে বের হতে বলে। ভেতর থেকে আরব বলে, স্টপ, এখান থেকে একজনও বের হবে না। এই তুই কে রে? আমি কে তুই চিনিস? জানিস আমার পরিচয় কি? আরাপ কারো পরিচয় নেয় না। আরাপের পরিচয় সবাই সিরিয়াল ধরে নেয়। আর তুই কোনো পীর আউলিয়া নইস যে তোকে চিনতে হবে, শুয়োরের বাচ্চা। এই তুই অনেক বড় ভুল করলি। এই ভুলের মাসুল তোর জীবনের বিনিময় দিতে হবে। তুই আজকের পর থেকে বেঁচে থাকলে তো তার বাচ্চা। কথাটা শেষ করে সোহাগকে মারতে শুরু করে। শেষে পায়ে একটা গুলি করে। আরব চলে যায়। আরব রুমে যেতেই ফোন আসে। ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে মঈন সাহেব বলে, আরাফ, তুমি এখন আমার সাথে দেখা করো। আমার বাসায় চলে আসো জলদি। আরব আর দেরি করে না, সাথে সাথে গাড়ি নিয়ে মঈন সাহেবের বাসায় চলে যায়। তুমি সোহাগ গাজীকে মেরেছো? মেরেছি। আমার জায়গায় হলে আপনিও তাই করতেন। আমি হলে তাকে মেরেই ফেলতাম। তাকে কেন বাঁচিয়ে রাখলে? আচ্ছা শোনো, রোহিতকে মেরে ফেলতে হবে, সাথে তার মেয়ে জেরিকেও গুলি করবে। এই নাও পিস্তল, এখানে বাপ মেয়ের ছবি আছে। যাওয়ার আগে একটা গল্প বলি শোনো। পুরুষ যত শক্তিশালী হোক না কেন, একটা মেয়ের সামনে তাকে হাঁটু গেড়ে বসতেই হয়। মেল ফিমেল মাকড়াসা ওদের বন্ডিং শুরু থেকে ভালো না থাকলেও পরে সে গভীর সম্পর্ক হয়ে যায়। মানে মহিলা মাকড়াসা শারীরিক মিলনের জন্য জোর করে, পুরুষ মাকড়াসারও যৌবনে ধাক্কা আসে। একদিন পুরুষ মাকড়াসা মহিলা মাকড়াসার সাথে মিলন করে। তার কিছুদিন পর মহিলা মাকড়াসা বুঝতে পারে সে প্রেগনেন্ট হয়েছে। ঠিক তখন মহিলা মাকড়াসা পুরুষ মাকড়াসাকে কাছে ডাকে। মহিলা মাকড়াসা মনে মনে চিন্তা করে, আমি এখন প্রেগনেন্ট, সে অন্যজনের সাথে মিলন করবে, তখন আমার প্রতি তার ভালোবাসা কমতে থাকবে। সেদিন মহিলা মাকড়াসা পুরুষ মাকড়াসাকে মেরে খেয়ে ফেলে, যাতে অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করতে না পারে। আমি কি বলতে চাইছি তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমার কথাটা মাথায় রেখে তুমি সব সময় কাজ করবে। মেয়ের এসব নিকৃষ্ট খেলাগুলো সুন্দরভাবে খেলতে পারে, যেটা তুমি আমি খালি চোখে দেখতে পারি না। এই নাও, বাইরে তোমার জন্য নতুন গাড়ি রাখা আছে। ঠিক তখন আরব গাড়ি নিয়ে বের হয়। মঈন সাহেবের দেওয়া ঠিকানা মতো আরব চলে যায়। মঈন সাহেব নিজেও জানতো না রোহিতের ঠিকানা, তাই মঈন সাহেব জেরির ঠিকানা দিয়ে দেয়, কারণ রোহিত তার মেয়েকে দেখতে আসবে। আরব গাড়িতে বসে আছে জেরির কলেজের সামনে। সেদিন কলেজে একটা কনসার্ট ছিল, সেখানে অনেক মানুষের আনাগোনা ছিল। আরব গাড়িটা সাইড করে ভেতরে প্রবেশ করে। জেরি হিন্দি গানের সাথে সুন্দর নৃত্য করছে। আরব হলরুমে দরজার পাশে দাঁড়িয়ে দেখছে। মেয়েটা দেখতেও মাশাআল্লাহ। আরব পিস্তল বের করে আবারও কোমরে গুজে রাখে। এরপর আরব বেরিয়ে আসে গাড়ির কাছে। গাড়িতে বসে আছে
কিছু সময় পর একজন বয়স্ক লোক ভেতরে প্রবেশ করে। অনেক মানুষের আনাগোনা থাকায় আরফ লোকটাকে হারিয়ে ফেলে। সেদিন চলে যায়। পরের দিন সকালে আরফ আবার আসে কলেজে। জেরি ও তার বান্ধবী সহ একটা গাছের নিচে বসে আছে। তাদের পাশ দিয়ে 3টা ছেলের মধ্যে একটা ছেলে বলে, এই শোন, ওই যে সামনে দেখছিস না, খুব সুন্দরী একটা মেয়ে, চল ওর সাথে আজ একটু মজা করব। 3টা ছেলে জেরির কাছে গিয়ে জেরির দিকে তাকিয়ে থাকে। জেরি কিছু বলার আগে ছেলেটা বলে, দূর থেকে কমলা মনে হলেও কাছ থেকে যে পুরো আপেলের মতো রে। বেবি, তোমার বুকের ভেতর লকেটটা সেই লাগছে। আমাকেও তো তোমার বুকের মাঝে রেখে দিতে পারো। আমি সবসময় ভদ্র, বেশি কিছু করব না। এই রাতে শুধু তুমি আর আমি একটু আনন্দ করব। জেরি ছেলেটাকে কিছু বলতে গেলে ছেলেগুলো চলে যায়। কিছুটা দূর থেকে আরব সব দেখছে। জেরির সামনে দিয়ে আরব ছেলেগুলোর কাছে চলে যায়। সেই ছেলেটাকে মারতে শুরু করে। ওর পাশে থেকে বাকি 2টা ছেলে দৌড়ে পালিয়ে যায়। আরব ছেলেটাকে মারে আর বলে, আজকের পর থেকে কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করার আগে নিজের মা বোনের কথা চিন্তা করে এরপর খারাপ ব্যবহার করবি। ছেলেটাকে মেরে শার্টের হাতা গোটাতে গোটাতে জেরির সামনে দিয়ে চলে আসে। তাদের মধ্যে থেকে একটা মেয়ে বলে ওঠে, উফ, ছেলেটা দেখতে কি স্মার্ট, মাথায় বড় বড় চুল, মুখে চাপদাড়ি। আমার একটা ছেলে যদি আমাকে পছন্দ করতো, আমি আমার সব কিছু উজাড় করে দিতাম তাকে। মিম, তুই চুপ করবি? ও শুধুই আমার। আসলে ছেলেটাকে প্রথম দেখাতেই আমি ক্লাস খাইছি রে দোস্ত, আমি ওরে চাই। তোরা থামবি? আরব সেদিন চলে যায়। পরের দিন আবার আসে। সকাল গড়িয়ে দুপুর হয়ে আসছে, তবুও জেরিকে দেখতে পারছে না। এদিক সেদিক খোঁজার চেষ্টা করছে। তখন জেরি আরফের গাড়ির মধ্য থেকে বলে উঠল, এই যে মিস্টার, আমাকে আমার বাসা পর্যন্ত পৌঁছে দিবেন? কি হলো বলেন? আরব কোনো কথা না বলে ড্রাইভিং সিটে গিয়ে বসে। আপন মনে গাড়ি ড্রাইভ করছে। পিছন থেকে জেরি বলে উঠল, আপনার নাম কি? এটাই তো জানা হলো না। আরাফ। শুধুই আরাফ? আগে পিছে কিছুই নাই? ছেলেটা তবুও কথা বলল না, শুধু লুকিং গ্লাসে মেয়েটাকে দেখছে। আপনার বাড়ি কোথায় বলেন? আরও সামনে। ওয়েট, আইসক্রিম 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 প্লিজ। গাড়িটা একটু সাইড করেন না, আমি আইসক্রিম খাবো। শুধু 2টো আইসক্রিম নেব, চলে আসবো। আমি আইসক্রিম খাই না। 2টোই আমার জন্য, আপনার জন্য না, ওকে? এত বেশি আইসক্রিম খাওয়া ভালো না। আইসক্রিম খেতে আসলেন, যদি আপনাকে কেউ মেরে দেয়? আইসক্রিমের জন্য মরতে নয়, মারতে পারি। এরপর জেরি আইসক্রিম নিয়ে এসে আরবের পাশে বসে আর বলে, লুকিং গ্লাসে আর আমাকে দেখতে হবে না, এবার পাশ থেকে যত ইচ্ছা দেখতে পারেন। আরব চুপ করে ড্রাইভ করছে। কিছুটা রাস্তা আসার পর জেরি বলে, ওই যে ওই বাড়িটাই সামনে রাখুন, ওইটাই আমার বাড়ি। মেয়েটা গাড়ি থেকে নেমে গেটের কাছে গিয়ে আবার ফিরে এসে বলে, এত দূর আসলেন, ভেতরে আসবেন না? না। কথাটা শুনে জেরি বাড়ির ভিতরে চলে যায়। আরফ গাড়ি নিয়ে চলে আসে। আকাশটা ভারী হয়ে আছে, মনে হয় ঝুম বৃষ্টি নামবে। সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এমন সময় জেরির কল। আরফ কল রিসিভ করতেই জেরি বলে, আরাফ, গাড়ি নিয়ে জলদি আসো তো, এক জায়গায় যেতে হবে। এনি প্রবলেম? নো প্রবলেম, ইউ ফার্স্ট কামিং আরাফ। এরপর আরফ গাড়ি নিয়ে জেরির বাসার সামনে চলে আসে। আজ জেরি নীল রঙের শাড়ি পরেছে, দেখতেও বেশ মায়াবী লাগছে নীল শাড়িতে। আজ জেরির মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। জেরি কিছু বলছে না। একটা বড় শপিং মলের সামনে গিয়ে গাড়ি থামাতে বলে, জাস্ট 5 মিনিটস ওয়েট আরাফ। বাইরে বৃষ্টি হচ্ছে। জেরি গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশ করে। আর কিছু একটা ভেবে পিস্তলটা কোমরে নিয়ে ভেতরে প্রবেশ করে। একটু এগিয়ে যেতে জেরি এসে বলে, সরি আরাফ, আমার কাজিন আসেনি, চলো বাসায় যাব। আরিফ গাড়ি ড্রাইভ করছে আর কিছু একটা ভাবছে। জেরিকে বাসার সামনে ছেড়ে দিয়ে কিছুটা দূরে এসে মনে হলো কালো রঙের একটা গাড়ি শপিং মলের সামনে ছিল। আবার সেই গাড়ি জেরির বাসার সামনে। বিষয়টা আরাফের কাছে রহস্যময় মনে হয়। আরাফ গাড়ি ঘুরিয়ে জেরির বাসার সামনে চলে যায়। দরজা জোরে জোরে ধাক্কা দিলে জেরি এসে দরজা খুলে দেয়। আরাফ, তুমি হঠাৎ? আর কিছু না বলে জেরিকে ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে। ভেতরে গিয়ে একটা বয়স্ক লোককে মারতে শুরু করে। জেরি আরাফের পায়ে ধরে কান্না করতে করতে বলে, আরাফ প্লিজ মেরো না আরাফ, প্লিজ
তুমি আমার কথা শোনো প্লিজ, প্লিজ আরাফ। আমি সব বলছি বাবা, আমাকে মেরো না, আমি সব বলবো। কেন এমন করেছিলি বল? আমি ওই অফিসের সাধারণ একজন কর্মচারী ছিলাম। আমি আগে জানতাম না বিজনেসের নামে ওরা বেআইনি কাজগুলো ওই অফিসে বসে করতো। কিন্তু ওদের মধ্যে থেকে একজন বলে ওর কথা মতো আমি যদি কাজ না করি ওরা আমার মেয়ে জেরিকে মেরে ফেলবে। এরপর আমি রাজি হই। একদিন ওরা বলেছিল মহিন সাহেবকে মেরে ফেলার নতুন নকশা তৈরি করতে। আমি জানতাম মহিন সাহেব আমাকে ছেড়ে দেবে না, আর না করলে ওরা আমাকে সহ জেরিকে ছেড়ে দেবে না। এরপর আমি সব কিছু করি। এরপর ওরা বলে এই প্ল্যান যদি সাকসেস না হয় ওরা আমাকে মেরে ফেলবে। এরপর আমি একদিনের রাতে চট্টগ্রাম শহর ছেড়ে ঢাকা চলে আসি। সেদিন আরাফ চলে আসে। পরদিন জেরি কলেজে যায়। কলেজ থেকে বেরিয়ে দেখে আরাফ গাড়ির মধ্যে বসে আছে। জেরি আরাফের গাড়িতে উঠে বসে। চলো আরাফ, এই নাও জুস খাও। আরাফ জেরির দিকে তাকাচ্ছে আর গাড়ি ড্রাইভ করছে। মাঝে মাঝে জুসের বোতলে চুমুক দিচ্ছে। বাসার সামনে গিয়ে আরাফের হাত ধরে বাসার ভেতরে নিয়ে যায়। ওই যে মহিন সাহেব বলেছিল একজন পুরুষ যত শক্তিশালী হোক না কেন একটা মেয়ের কাছে থাকে হাঁটু গেড়ে বসতেই হয়। ঠিক তাই জেরি আরাফকে নিয়ে তার বেডরুমে যায়। জেরি আরাফকে খাটের উপর ফেলে দিয়ে আরাফের বুকের উপর বসে শরীর থেকে সব কিছু খুলে দেয়। জেরিকে এমন অবস্থায় দেখি আরাফ আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না। আরাফ জেরিকে জড়িয়ে ধরে। জেরিও আরাফের গলায় ঠোঁটে সমানে কিস করতে থাকে। আরাফ জেরি দুজনেই সুখের আবেশে মগ্ন হয়ে আছে। আরাফ কিছু বুঝে ওঠার আগে অনেকগুলো লোক পিস্তল হাত ঘিরে দাঁড়িয়েছে। আরপদে মারতে থাকে। ওরা সংখ্যায় বেশি থাকে। জেরিকে উঠিয়ে নিয়ে যায়। সাথে জেরি বাবা রোহিতকেও নিয়ে যায়। মহিন সাহেবের ছেলে রাহিত আরাফের সামনে এসে বলে, রসায় ভরা সুন্দর মাল পেয়ে বেশ মজা নিলি তাই না? আমার বাবা রহিন সাহেব মোহিতকে মারতে পাঠিয়েছিল, আর আমি আমার লোককে পাঠিয়েছি তোকে মারতে। তুই এখানে আসার আগে আমি জেরির সাথে কন্ট্যাক্ট করি। তোর জন্য আমার বাবা আমাকে বিজনেস দেখাশোনা করতে দেয় না। আমার চেয়ে তোকে বেশি বিশ্বাস করে। তোর উপরে যা ভরসা করে আমার উপরে একটু ভরসা করে না আমার বাবা। রোহিতকে দিয়ে নতুন প্ল্যান করাইছিলাম আমার বাবাকে খুন করার জন্য, কিন্তু তুই সব জায়গায় এসে আমার মাস্টার মাইন্ড শেষ করে দিয়েছিস। জেরি কোথায়? কিরে, আমি বলেছিলাম না আমি যেদিন ফিরে আসব সেদিন তোর দিন ফিরে যাবে। দেখ আজ আমি এসেছি, তোর দিন শেষ। জেরি কোথায়? দুঃশালা, আমি কি ভিলেন চরিত্রে অভিনয় করছি নাকি? নায়ক এসে শুধু নায়িকার খোঁজ করবে। ওই নিয়ে তো ওই শালিকে। জেরি, তুমি আমাকে ক্ষমা করে দাও আরাফ, আমি এসব করতে চাইনি আরাফ। তুমি বিশ্বাস করো এরা বাধ্য করেছে, আমার আর কিছু করার ছিল না আরাফ। আর রাখতো তোদের রোমান্টিক কাহিনী। এটা তো কোনো সিনেমা নয় যে তোদের রোমান্টিক দেখার জন্য টিকিট বিক্রি হবে। জেরি বেবি, তুমি নিজের হাতে তোমার প্রেমিককে গুলি করবে। করো করো দুঃশালী, গুলি কর, নয়তো তোর বাবাকে মেরে ফেলবো। জেরি কান্না করছে। এদিকে বাবা অন্যদিকে ভালোবাসা। জেরি কান্না করেই চলেছে। রাহিত জেরির হাতে পিস্তল দিয়ে টিকারে চাপ দেয়। শাট করে একটা গুলি আরফের বুকে লাগে। আরফ মাটিতে পড়ে যায়। রাহিত জেরি পাশে বসে হাসতে হাসতে বলে, জেরি বেবি, এত সুন্দর সারপ্রাইজ তুমি আমাকে দিলে। তোমাকে সারপ্রাইজ না দিলে কেমন হয় বলো তো? রাহিত সাথে সাথেই রোহিতকে গুলি করে। তোরা এই দুজনকে পাহাড় থেকে নদীতে ফেলে দে। রাহিত সাথে সাথে মহিন সাহেবকে ফোন করে বলে, বাবা আরাফকে মেরে নদীতে ফেলে দিয়েছে। এ কি, একইবারে মেরে ফেলেছে তো? বাবা, নদীতে ফেলে দিয়েছি, বেঁচে থাকার চান্স নাই ওর। কল কেটে দিয়ে রাহিত বলে, এবার এই মালটাকে সেফ জোনে নিয়ে যা, আমি পরে এসে মালটাকে দেখবো। সেদিন মাহিন সাহেবও তার ছেলে জানতো না রক্ত খেকো দানব কি আর এত সহজে মরে। আরাফ চৌধুরীর জয়ের মনের মধ্যে তখনও জ্বলছে হিংস্রতার আগুন। ওপর থেকে আরাফকে ফেলেছিল ঠিক, কিন্তু একটা কঠোর টুকরা ধরে সে কিনারায় চলে আসে। শার্টটা খুলে বুকে বেঁধে চলে আসে সেখানে যেখানে জেরিনকে নিয়ে এসেছিল। শালা, আসলেই তোর কই মাছের প্যান। জেরি কোথায়? এখানে কি রোমিও জুলিয়েটের প্রেম কাহিনী হচ্ছে নাকি? লাভিং দ্য ওয়ার্ল্ড। শালা, আমার বাপকে মারতে পাঠিয়েছি ওর বাপকে দিয়ে, এটাও সম্ভব হয়নি। আর তোকে দিয়ে
ওর বাপকে মারতে পাঠিয়েছি, সেটাও সম্ভব হয়নি। এখন দেখছি তোদের দুজনকে আমাকেই মারতে হবে শালা। আরফকে দেখে সোহাগ গাজী জেরি আরফের কথা শুনে দৌড়ে আসে আরফের কাছে। আরাফ, বিশ্বাস করো আমি তোমাকে মারতে চাইনি আরাফ, ওরা আমাকে দিয়ে। শালা, যে মেয়ে তোকে মারলো তার জন্য তুই কেন এত কিছু করছিস? জেরির জন্য আমি সব কিছু করতে পারি। তুমি কি চাও বলো জেরি? ওরে শালা, 10 মিনিটের সুখের জন্য কেউ এত কিছু করে? এই তোরা সবাই মিলে নায়ক নায়িকাকে উপরে পাঠিয়ে দে। এরপর ওরা সবাই মিলে আরফকে মারতে আসে। আরফ এক এক করে সবাইকে মেরে ফেলে। রাহিতকেও মেরে রশি দিয়ে টাঙ্গিয়ে রেখে মঈন সাহেবকে কল করে। আমি আরাফ চৌধুরী জয়। আমার ছেলেকে খুব কষ্ট দিয়ে মেরেছিস তাই না? হ্যাঁ, খুব কষ্ট দিয়ে মেরেছি। তোর গাজীপুরের ফ্যাক্টরিতে এসে তোর ছেলেকে নিয়ে যা। কুত্তার বাচ্চা, তোকে আমি টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়াবো। কিছুক্ষণ পর মঈন সাহেব তার ছেলের লাশ নিয়ে চলে এসে কবর দেয়। পাশ থেকে এক পুলিশ অফিসার বলে, স্যার আপনি শুধু অর্ডার দেন, আমি আরাফকে আপনার সামনে হাজির করব 24 ঘন্টার মধ্যে। না, তার দরকার হবে না। আমার কাজ আমি করতেই পছন্দ করি। যদি কখনো দরকার হয় আপনাকে জানাবো অফিসার। আপনি এখন আসতে পারেন। জি স্যার, প্রয়োজন হলে অবশ্যই স্মরণ করবেন। আসি। আমার বিশাল সাম্রাজ্য আমার ছেলে নাই। আরাফ চৌধুরী জয়কে যে মেরে ফেলতে পারবে, আমার বিশাল সাম্রাজ্য তাকে দিয়ে দেব। জয়, একটু সহ্য কর, 2 মিনিট সময় থাকবে, এর মধ্যে আমি কাজ সেরে ফেলবো। এই দেখ, গুলি বের হয়ে গেছে। এই শালাকে মেরে ফেলি, তাহলেই জয়কে পাবো। না না না, ভুলেও এমন করিস না। ওর জন্য জয় সব করতে পারে। আর বড় কথা, মেয়েটাকে বাঁচিয়ে রাখতে হবে, তবেই জয়কে মারা সম্ভব। ভাই, ওই শালাকে দেখেছেন কখনো? শালা দেখতে কেমন? ওরে, আমি একবারই দেখেছিলাম। ওর একটা থাবা চিতাবাঘের চেয়ে কম নয়। একটা মেয়ের জন্য ও যা করতে পারে আমি আগে কখনো দেখি নাই। ওর শরীরের মধ্যে ফুটন্ত রক্ত। ভাই, আমরা 25 জন আছি, ও আসলে ওরে মেরে ফেলবো। হাতে লোহার পাইপ নিয়ে ভিতরে আসে জয়। একজন সামনে আসলে জয় পাইপ দিয়ে মাথার উপরে একটা মারে। সাথে সাথেই একজন শেষ হয়ে যায়, আর বাকিরা সবাই এক পা দু পা করে পিছিয়ে যেতে লাগে। এক এক করে সবাইকে মেরে ফেলে। জেরি কাছে যায়, জেরির সামনে গিয়ে হাত ঢুকে বসে জেরি বলে, আরাফ, আমার জন্য তোমার এই অবস্থা তাই না? আমি তোমার সাথে বেইমানি করেছি, তবুও কেন তুমি আমার জন্য এখানে আসলে বলো আরাফ? ক্লান্ত সৈনী মৃদু হেসে জবাব দিল, জেরি, তুমি আমাকে 100টা গুলি করলেও আমি তোমার জন্য সব করতে পারি। তোমার জন্য আমি আমার জীবনটাও হাসি মুখে দিতে পারি, কারণ এই পৃথিবীতে আমার কেউ নেই। তোমাকে দেখার পর আমার জীবনের নতুন পথ দেখতে পেয়েছি, বড্ড ভালোবেসে ফেলেছি। এখন আমার নিঃশ্বাসে মিশে গেছো। এই নেকড়ে হিংস্রতার হয়ে থাকবে যতদিন বাঁচবে। আসলেই ভালোবাসা অন্ধ। এক প্রান্তে দাঁড়িয়ে ভালোবাসার মানুষটির বেইমানি, অপর প্রান্তে দাঁড়িয়ে সব কিছু করতে রাজি আছে ছেলেটা। সম্পত্তি চেয়ে জ্ঞানকে অগ্রাধিকার হয়তো সবাই দেয়নি, কারণ একটি ক্ষণস্থায়ী, অন্যটি চিরস্থায়ী। সকল জ্ঞানী মনীষীরাই কোনো না কোনো সময় পাগলামির ছোঁয়া না পেয়ে থাকতে পারেনি। হয়তো এটাই তার একটি অংশ। জীবনের কিছু বিষয় সাধারণত তুচ্ছ জিনিসগুলোর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেগুলোর পিছনে সবাই ছুটে বেড়ায়। একটা কথা তোমার কি জানা আছে জেরি, যে দার্শনিক কারো অনুভূতিতে আঘাত করতে পারে না, সেই দার্শনিক দিয়ে কি হবে? ভালো মানুষরা যখন জনগণের কাছে উদাসীন থাকে, তখন তাদের পরিণতি হলো খারাপ মানুষের দ্বারা শাসিত হওয়া। আমি আসলেই অনেক খারাপ আরাফ, অনেক। জীবনের পথে হাঁটার সময় ধুলোমাখা পায়ের দিকে তাকাতে নেই, বরং সামনে থাকা স্বপ্নের দিগন্তে চোখ রাখতে হবে। সংগ্রামই আমাদের স্বপ্নকে বাস্তব করে তুলবে। ভালোবাসার ছোঁয়া বদলে দিতে পারে আঘাতের চিহ্ন। ভালোবেসে অনেকেই জীবন উৎসর্গ দিয়েছে, আবার কেউ জীবনের সাথে যুদ্ধ করে টিকিয়ে রেখেছে ভালোবাসার মান। জেরি আরফের সামনে বসে আছে। আরফের বুকে হাত রাখতেই আরফ উফ করে ব্যথায় কুকিয়ে ওঠে। জেরি কান্না মিশ্রিত কণ্ঠে আবার বলে ওঠে, আরাফ, আমিও তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম, তাই তো কথা বলতাম। ভেবেছিলাম কিছুদিন পর তোমাকে মনের কথা বলবো, কিন্তু সবচেয়ে উলট পালট হয়ে গেল।
ওরা এসে ধমকি দিল এই রকম না করলে আমার বাবাকে মেরে ফেলবে। আমি অনেক ভয় পেয়েছিলাম। আমার সামনে বাবাকে মারতো, বাধ্য হয়েছিলাম। ক্ষমা করে দাও আমাকে প্লিজ। আরাপ চলো না, আমরা অনেক দূরে চলে যাই, যেখানে কেউ থাকবে না কোনো হিংস্রতা হওয়ার জন্য। আমার যে অনেক কাজ এখনো বাকি জেরি, গাড়িতে ওঠো। আরাপ, কোথায় যাব? আরব আর কথা বলতে পারে না, ক্লান্ত শরীর, মুখ দিয়ে আর কথা বের হচ্ছে না। জেরিও ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে হাত পা ছেড়ে দেয়। গাড়ির স্পিড কম থাকে, একটা গাছের সাথে লেগে গাড়ি বন্ধ হয়ে যায়। অন্যদিকে মোহিন সাহেব তার লোককে বলে, আরাফ কোথায়? বস, ও মেয়েটাকে নিয়ে চলে গেছি। তোরা কতজন ছিলি? 25 জন বস। এই শহরে কেউ নাই যে আরাফকে মারতে পারে। আমি না শব্দটার শুনতে চাই না। ওর লাশ চাই, লাশ। ফোন বাজছে, রিসিভ করছো না কেন ডার্লিং? ধরেছি, কেউ কথা বলে না। রিসিভ করে কি বলেছিলে? কি বলবো, ফোন রিসিভ করে হ্যালো বলেছি। ঠোঁটে জ্বলন্ত সিগারেট। মাহফুজ তার স্ত্রীকে জড়িয়ে ধরে বলে, তোমার কাছে আসলে আমি নিজেই পাগল হয়ে যাই বেবি। আর তোমার শরীর থেকে ভেসে আসা মিষ্টি সুবাস, আহ! ও ডার্লিং, তোমার যা মিষ্টি ভয়েস, হয়তো তোমার ভয়েস শুনেই ফোনের ওপাশে থাকা লোকটি বেহুশ হয়ে গেছে। কথাগুলো বলেই আবার ফোনটা রিসিভ করে কথা বলতে থাকে। বিথি কবুতরকে খাবার দিতে দিতে বলে, রোমান্টিক কী করে হতে হয় তোরা আমার জামাইয়ের কাছ থেকে শিখে নে। তোরা একটু বেশি রোমান্টিক হলেও কিছু ডিম বেশি পাওয়া যেত। ডার্লিং, আসছি সোনা, বলো কি হয়েছে? বাসায় নতুন মেহমান আসবে, তুমি তোমার স্পেশাল লাড্ডু বানিয়ে রেখো, যেটা খেতে অনেক মজাদার হয়। ওকে সোনা, তুমি কোনো টেনশন নিও না, আমি আমার মতো করে বানিয়ে রাখবো। এরপর লোকটা বাইক নিয়ে চলে যায়, হাতে কিছু একটা লেখা। বাইক চালাতে চালাতে বারবার হাতের দিকে দেখছে কি লেখা আছে তাতে, আর কি খুঁজছে মাহফুজ। এটা হয়তো আমার আপনার অজানা কি কথোপকথন হয়েছিল ফোনে। রাস্তার পাশে একটা গাড়ি দেখে থেমে যায় লোকটা। পরনে লুঙ্গি, হাঁটুর উপরে পড়া। গাড়ির গ্লাসে নকলে যেই ক্লান্ত শরীর নিয়ে গ্লাস নামিয়ে দেয়। মাহফুজ জেরিও আরবকে নিজের বাসায় নিয়ে আসে। আরবকে খাটের উপর শুয়ে দিয়েছে। জেরি দরজার সাথে হেলান দিয়ে কান্না করছে। মাহফুজ সাহেব বাইরে যেতে যেতে বলল, বিথি মেয়েটাকে খাবার দাও আর একটু খেয়াল রেখো, আমি আসছি। কথাটা বলে আবার বাইক নিয়ে চলে যাই বাজারে। সেখানে গিয়ে কাউকে ফোন দিয়ে বলে, কিরে, আমি বাজারে অপেক্ষা করছি, 20 কেজি খাসির মাংস আর 4 কেজি মুরগি জলদি নিয়ে আয়, আমি বাজারে অপেক্ষা করছি। আচ্ছা, তোর আসতে কত সময় লাগতে পারে? বেশি সময় লাগবে না বড় ভাই, আপনি 5 মিনিট অপেক্ষা করেন, আমি 4 মিনিটের মধ্যে আসছি। ঠিক 4 মিনিটের মাথায় লোকটা আসে, এসে বলে, বড় ভাই, এগুলো কি বাইকে রেখে দেব? রেখে দে। মাহফুজ সিগারেট টানতে ব্যস্ত। লোকটা দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। মাহফুজ একটা হাসি দিয়ে লুঙ্গির ভাঁজটা ধরে বলল, এই নে তোর যা দরকার। এরপর লোকটা টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। মাহফুজ বাসায় চলে আসে। বিথি রান্নাঘরে রান্না করছে, পাশে বসে আছে জেরি। মাহফুজ বিথির পাশে বসে। তখন জেরি বলে, আপনারা ওকে দেখে রাখেন, আমি চলে যাই। মাহফুজ এখনও সিগারেট টানছে। সিগারেটে আগুন ফেলে দিয়ে বলে উঠল, সবাইকে ভুলে যে তোমার পাশে থেকেছে, তুমি তার হাতটা ছেড়ে চলে যাবে? কি করব, আমি যে ওর সাথে অনেক অন্যায় করেছি। আমার জন্য আরাফের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আমি কখনো ভালো হতে পারবো না। হয়তো তার কাছে আমি তখন নিজের বাবাকে বাঁচাতে নিজের স্বার্থ দেখেছি, তাই তো ওর এই অবস্থা। সব আমার জন্য হয়েছে, সব। আচ্ছা, তোমার কথার উত্তর পরে দেই, আগে একটা গল্প বলি, শোনো। আজ থেকে 22 বছর আগে কেউ কয়েদি দেখাশোনা করে, কেউ কয়েদিকে মারধর করে। আমি ছিলাম সেই জেলের সব কয়েদির দেখাশোনার দায়িত্বে। সেই জেলখানায় ছোট্ট একটা ছেলে সন্তান জন্ম নেয়। বলতে পারো আমার হাতের উপর জন্ম হয় ছেলেটার। জেলখানার নিয়ম অনুযায়ী 12 বছর পর্যন্ত সে তার মায়ের সাথে থাকতে পারবে। 12 বছর পূর্ণ হলে তার মার কাছ থেকে আলাদা করে দিতে হবে। এর মাঝে ছেলেটা আমার সাথে অনেক মজা করত। আমি যেখানে যেতাম আমার সাথে যেত। খুলনা থেকে সে চলে যায় ঢাকা শহরে। সেখানে গিয়ে কিছুদিনের মধ্যে সে হয়ে ওঠে মাফিয়া জগতের বাসিন্দা। এভাবে যতদিন যায় ছেলেটার হিংস্রতা বেড়ে ওঠে। হিংস্রতা থেকে তৈরি হয় আরাফ চৌধুরী জয়।
তুমি যাকে আরাপ নামে চেনো ও শুধু আরাপ নয়, ওর পুরো নাম আরাপ চৌধুরী জয়, যার নাম শুনলে মাফিয়া জগতে আতঙ্ক বিরাজ করত। মহিন সাহেবের ভাইয়ের মাথা কেটে ঢাকা ভার্সিটির গেটের সামনে রেখে দিয়েছিল এই জয়। এরপর তাকে মেরে মহিন সাহেব নদীতে ফেলে দেয়। ভাগ্যক্রমে সে একজন কবিরাজের হাতে পড়ে। এরপর 8 বছর সেখানে থেকে গোপনে পড়ালেখা চালিয়ে যেতে থাকে। ঢাকা শহরে আবার আবির্ভাব হয় আরাফ নামের একটা ছেলের। আগে সে জয় নামে ছিল, 8 বছর পর গেট আপ চেঞ্জ করে হয়ে যায় আরাফ। মাহফুজ কথাগুলো বলে চোখের পানি মুছে, জেরিও চোখের পানি মুছে জিজ্ঞেস করে, তার মানে জয়কে আপনি? ওর মায়ের ইচ্ছে ছিল জয় একদিন মায়ের চোখের পানির বদলা নেবে। এই গল্পের শুরুতে জয় বলেছিল সে তার বাবাকে নিজের হাতে খুন করতে চায়, তাই জয় হিংস্রতার খেলায় মেতে উঠেছিল। জয়ের মা মরিয়মের বাবা মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। মরিয়ম দিক খুঁজে না পেয়ে মঈন সাহেবের বারে নাচ গান করত। একদিন মরিয়ম আমার কাছে শরীরের বিভিন্ন অংশে পোড়া দাগ, তাজা রক্ত বেয়ে পড়ছে, তখন এসে বলে, ভাই আমাকে আপনার জেলখানায় কয়েদি হিসাবে রেখে দিন না ভাই, আমি বাইরে থাকলে ওরা আমাকে সহ আমার গর্ভের সন্তানকে বাঁচতে দেবে না। কে বাঁচতে দিবে না? তুমি কার কথা বলছো বোন? এরপর মরিয়ম চোখের পানি মুছে এক জায়গায় বসে বলতে শুরু করে, ভাই আমি মহিন সাহেবের বারে নাচ গান করতাম। একদিন মহিন সাহেব বারে এসে বলে, এটা কে? দেখে তো মনে হচ্ছে নতুন। জি বস, 3 দিন ধরে এসেছে। ও আসার পর এইবারে লোকজনেরও যাতায়াত বেড়েছে। বাহ, দেখতেও তো অনেক সুন্দরী আছে। এরপর মহিন সাহেব আমাকে বিয়ের কথা বলে বাসায় নিয়ে যায়। সে আমাকে বিয়েও করেছে। বিয়ের আগে আমি জানতাম না যে মহিন সাহেবের ঘরে আগের বউ আছে। আমি যখন প্রেগনেন্ট হই সেই রিপোর্টটা মহিন সাহেবের আগের বউ দেখে ফেলে আর বলে, আমাকে না জানিয়ে তুমি আবার বিয়ে করছো? কি কমতি আছে আমার মধ্যে? আহ মায়া, তুমি চুপ করবে? আমি চুপ করব না। আমি বেঁচে থাকতে এই সম্পত্তির দ্বিতীয় ওয়ারিশ আমি হতে দেব না। তার কয়েকদিন পরে ঠিক সময় বুঝে মঈন সাহেবের বাড়িতে আগুন লাগিয়ে দেয় মায়া। বাহিরে গাড়ির পাশে দাঁড়িয়ে ছেলের মাথায় হাত দিয়ে মৃদু হেসে বলে উঠল, আমি থাকতে আমার স্বামীর সম্পত্তির ওয়ারিশ এটা কখনোই সম্ভব না। এবার পুড়ে মর কোথাকার নর্তকী। এরপর আমি কোনো মতে মহিন সাহেবের একটা ছবি নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে বেরিয়ে আসি। মরিয়ম কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ে। এরপর থেকে মরিয়ম অপরাধ না করেও সাজা কাটতে থাকে, শুধু ছেলেকে দিয়ে এর প্রতিশোধ নেওয়ার জন্য। কথা বলতে বলতে মাহফুজ সহ সবাই বাহিরে চলে আসে। জেরি উঠানে দাঁড়িয়ে আছে। জেরি পিছন থেকে 3টা লোক আসে। জেরির গলায় ছুরি ধরার আগেই গুলি চলে। তাদের মধ্যে থেকে একজন সাথে সাথে জেরির পায়ের কাছে মুখ থুবড়ে পড়ে। জেরি ভয়ে 2 পা পিছিয়ে যায়। মাহফুজ জেরির দিকে এগিয়ে যায়। বিতি জেরিকে ধরে রুমে নিয়ে যায়। রুমে গিয়ে দেখে জয় নাই। জেরি দৌড়ে মাহফুজের কাছে এসে বলে, জয় রুমে নাই। জয় কোথায়? ভয়ের কিছু নেই, জয় ফিরে আসবে। তোমাকে সেফ রাখার জন্য জয় তোমাকে এখানে নিয়ে এসেছে। তোমার শরীর দুর্বল থাকায় তুমি গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলেছিলে। জয় সব কিছুই সিয়ামের সাথে শেয়ার করতো। সিয়াম কল করে তোমাদের গাড়ির নাম্বার আমাকে দেয়। এরপর আমি তোমাদেরকে এখানে নিয়ে আসি। মহিন সাহেব জয়ের খোঁজে দিশাহারা হয়ে আছে। মহিন সাহেবের পুরো বাসায় পাহারা বসিয়েছে। তাদের মধ্য থেকে একটা ছেলে সিগারেট বের করে বলে, এই তোর কাছে লাইটার আছে? সিগারেটে আগুন দে। অন্য ছেলেটা সিগারেটে আগুন দিতেই গাড়ি ব্লাস্ট হয়। কয়েকজন সাথে সাথে মারাও যায়। সবাই এদিকে আসে। জয় গুলি করে এক একটাকে শুয়ে দেয়। এভাবে মারতে মারতে সবাইকে মেরে ফেলে। বাড়ির মধ্যে গিয়ে মঈন সাহেবের রুমের দরজায় ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে। মঈন সাহেব হাসি দিয়ে বলে, আয় জয় আয়, আমার লোক তোকে পাগলা কুত্তার মতো খুঁজে বেড়াচ্ছে, আর তুই আমার বাড়িতে কি আজব, তাই না জয়? তুই একটা মেয়ের জন্য আমাকে মারতে চাস? আমাকে মেরে আমার তাজা রক্ত তোর হাতে মাখিয়ে তুই ঠিকই ফিরে যাবি, কিন্তু সেখানে গিয়ে তুই আর সেই মেয়েটাকে পাবি না। সে অনেক দূরে চলে যাবে। জেরির জন্য আমি সব করতে পারি। জেরি আমাকে রেখে কোথাও যাবে না। একটা পুরুষ যতই শক্তিশালী হোক না কেন, একটা মেয়ের কাছে হাঁটু গেড়ে বসতেই হয়। এটা আপনার কথা স্যার। আমার কথা তুই আমাকেই ফিরিয়ে দিলি জয়। মায়ের পাশে রুম থেকে একটা কুড়াল নিয়ে এসে বলে, আমার ছেলের খুনি তোমার সামনে দাঁড়িয়ে আছে আর তুমি তার সাথেই কথা বলছো? মঈন সাহেব হাত ইশারা করে মায়াকে থামতে বলে। মায়ের আগে জয়ের দিকে কুড়াল ছুঁড়ে মারে। জয় একটু সাইড হলে
কুড়াল জয়ের পাশ দিয়ে চলে যায়। জয় মায়ের দিকে পিস্তল তাক করে। তখনই মহিন সাহেব বলে, না 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 জয়, তুই আমার বউকে মারিস না। ও ছাড়া আমার আর কেউ নাই। তুই তো আমার সব কেটে নিয়েছিস। জয়ের কপাল বেয়ে রক্ত পড়ছে। ডান হাত দিয়ে কপালে রক্ত মুছে হাসতে হাসতে বলে, স্যার, এই মহিলাকে মারবো বলে ঠিক করে আছি আজ থেকে 10 বছর আগে, আর আপনি আজ বলছেন ওকে না মারতে। কেন তুই ওকে মারতে চাস? কারণ এই মহিলা আমার মাকে মেরে ফেলতে চেয়েছিল আগুনে পুড়িয়ে। ওর জন্য আপনি আজ বলছেন ওকে না মারতে। তার মানে তুই মরিয়মের ছেলে? জয় কিছু না বলে মায়াকে গুলি করে। গুলিটা গিয়ে মায়ের কপালে লাগে। মায়ের সাথে সাথে দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ে। ঠিক সেই সময় মহিন সাহেবের ফোন আসে। ফোন রিসিভ করতে ফোনের ওপাশ থেকে বলে, মহিন সাহেব বাঁচতে চাইলে বেরিয়ে আসুন। মহিন সাহেব কিছু না বলে ফোন রেখে দেয়। জয়ের দিকে তাকিয়ে আবার বলে, কি হলো বললি না? তুই কি মরিয়মের ছেলে? হ্যাঁ, আমার মা মরিয়ম, যাকে আপনার এই স্ত্রী আমার মাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল। মইন সাহেব ধীরে ধীরে জয়ের দিকে এগিয়ে আসতে থাকে। জয়ও মইন সাহেবের দিকে এগিয়ে যায়। মইন সাহেব এসে জয়কে জড়িয়ে ধরে। জয় জড়িয়ে ধরে মহিন সাহেবকে বলে, আমি আসলে অনেক খারাপ রে জয়। মইন সাহেব জয় দুজনকে জড়িয়ে ধরে আছে। আজ থেকে 10 বছর আগে জয়ের মায়ের বলা কথা জয়ের কানে বেজে ওঠে। মানুষকে যে ক্ষমা করতে পারে সেই তো আসল মানুষ হয়ে ওঠে। আমি মানুষ হতে চাই না মা, আমি হিংস্রতা হতে চাই। হিংস্রতা। আমাকে মেরে ফেল জয়, আমাকে মেরে ফেল। হ্যাঁ স্যার, আপনাকে তো মারতেই আমার এত মিশন। আপনাকে না মারে। জয় মইন সাহেবকে পেটে একটা করে গুলি করে আর বলে, আপনাকে যে মারতেই হবে স্যার, তা না হলে এই হিংস্রতার খেলা চলতেই থাকবে। আমি চাই না সুন্দর জীবনে নতুন করে আবার কেউ হিংস্রতার জন্ম দিক। সেদিন জয় সবাইকে মেরে মাফিয়ার জগৎ হিংস্রতার খেলা শেষ করে। শেষ হয়ে যায় মইন সাহেব নামের ভয়ঙ্কর নাম। আর পুরো শহরে গড়ে ওঠে হিংস্রতা। শহরে আতঙ্কের নাম আরাফ চৌধুরী জয়। তো হ্যালো ভালোবাসার মানুষগুলো, গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।